হ্যাঁ, মিরপুর থেকে এসেছি। ওকে, ধন্যবাদ রাসেল ভাই। মোস্ট ওয়েলকাম। ভাই। আপনি একটা জিনিস আমাকে প্লিজ একটু বলবেন কাইন্ডলি, যে আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপিরিয়েন্স প্রতিনিয়তই আপনাদের হতে থাকে, রাইট। এবং আপনি যখন স্টুডেন্ট, তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন জি। যখন প্রথম এক্সপিরিয়েন্স করেন আপনার ঘরের জানালা দিয়ে কিছু একটা, রাইট। না হ্যাঁ সেটাই, মানে জানালা দিয়ে। এক্স্যাক্টলি, আমরা ওই ঘটনাটা একটু শুনি। ওকে ফাইন। আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, তখন 1993 বা 4 এর কাহিনী বলতেছি। তো আমার রুমটার পাশে ছিল, মানে ওখানে একদম খোলা জায়গা ছিল, কিন্তু অনেক কিছু দেখা যেত খোলা। তো পাশেই ধরেন একটু পাশেই গাছ টাছ ছিল আর কি। জি। তো আমি যেটা দেখতাম, অনেক রাত পর্যন্ত পড়তাম, তো পড়ার সময় দেখতাম যে হঠাৎ করে একদিন আমার খেয়াল হলো যে আমার পাশ দিয়ে বেশ কিছু দূরে একটা হঠাৎ করে কিছু একটা চলে গেল। আচ্ছা। হ্যাঁ, চলে গেল। তো আমি প্রথম খেয়াল করতে পারিনি, তো সেকেন্ড টাইমে যখন একটু মনোযোগ দিয়ে কি গেল দেখি, তো দেখার সময় দেখলাম যে বেশ বড় একটা, মানে বানরের মতো আমার কাছে মনে হয়েছে। এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে। হ্যাঁ, তো মনে হলো যে এরকম একটা কিছু গেল বানরের মতো। তারপর সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে, তখন দেখলাম না, একটা বানরের বড় একটা লেজ আছে, তখন ক্রস করে। এইটা আমি ফার্স্ট যখন দেখলাম, তো তারপরে হয়তো কি আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম। হ্যাঁ, আমার কাছে অনেক ভয় লাগতো দুঃস্বপ্নগুলো দেখতে। স্বপ্নগুলো কেমন ছিল? এরকম ছিল, সেগুলো ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ একজন ডেকে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম যেতে যাচ্ছি না, জোর করে নিয়ে যাচ্ছে, জোর করে নিতে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না। তখন দূরে পড়তে পড়তে গিয়ে দেখতাম যে ঘেমে উঠে গেছে ঘুম থেকে। তো বেসিক্যালি এরকম হয়তো। তো আমি কিছুদিন ইউজ টু হয়ে যাই এটার পরে। তো একদিন যেটা হইলো সেটা হচ্ছে, তো আমি শুয়ে আছি গরমের দিন, জানলাটা খোলা। তো হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা, মানে ঠান্ডা বাতাস আসতেছে। হ্যাঁ, আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে 4টা 5টা 4টা 4:30 হবে, তো এরকম সময়। তো আমি ঘুম ভেঙে গেল, তাকে দেখলাম যে ঠিক আমার বিছানায়, আমার বালিশে, ইনফ্যাক্ট আমার বালিশে কেউ একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাসটা আমার গায়ে পড়তেছে। ও মাই গড। তো নিঃশ্বাসটা যখন পড়তেছে, তো তখন আমি চেয়ে দেখি যে আমার বালিশে একটা চিকন একজন বুড়া করে মানুষ, এখনো মনে আছে, চিকন নাকটা অনেক চিকন, তো আমার দিকে তাকায় আছে। জাস্ট তাকিয়ে আছে আপনার দিকে। তো আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি, চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাই, তো দেখা গেল যে না, স্টিল সে শুয়ে আছে এবং আমার দিকে কড়া ভাবে তাকায় আছে। তো এটা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি এর আগে কোনো না না না, স্টিল আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। তো এটা আমার ওনার পাঞ্জাবিটা ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে হচ্ছে। তো এটা করার পর আমি খুব ভয় পেয়ে যাই, স্বাভাবিক। এবং ভয় পেয়ে আমি দৌড়ে আম্মার রুমে চলে যাই। তো সকালবেলা আমি বলি যে এরকম এরকম আমি খুব ভয় পাইছি, তো এইরকম আমি দেখেছি। হ্যাঁ, তো আমার বড় ভাইয়া যে আছে, তো ও আবার বলছে তুই কি দেখছিস, এটা তো এরকম হতে পারে না। তো ও আবার কয়েকদিন পর মেহমান আসার জন্য ও আবার ওই রুমে স্টে করে, আমার রুমে আর কি। তো স্টে করার পরে সকালবেলায় ও উঠে, মানে খুব গম্ভীর। তো আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে এরকম, যে আমি তো একটা কিছু দেখছি। কি দেখছো? যে এরকম খুব বুড়া মতন, মাথায় টুপি আছে, ও বললো সেটা ছোট বাচ্চা নিয়ে, ঠিক ভোরের সময়, যে আমি যেটা সময়, সেই সময়টা দেখেছি 4টা থেকে 5টার মধ্যে, ওই সময় জানলা দিয়ে ওই বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাটের এই পাশে আসে, আবার ক্রস করে ওই পাশে যায়। হ্যাঁ, তো এরকম চলতেছে। তো ওইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এসে আমাকে বলে, এটা আমাদেরকে বলে যে এরকম কিছু দেখেছি। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আব্বাও আমার রুমে, ওই রুমেটায় থাকে। তো আব্বা কিন্তু সকালবেলায়, মানে বলে যে কি দেখেছে সেটা বলে না, বাট সে যে ভয় পেয়েছে সেটা বলে, যে আমি একটা কিছু দেখে ভয় পেয়েছি এই রুমে। বাট কি দেখেছে হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের সাথে শেয়ার করে না জিনিসটা। তো এরকমই ছিল আর কি ওই সময়টা। তো এই রুমটা নিয়ে আরেকটু আমি বলি রাসেল, যেটা হচ্ছে আমার ব্রাদার ইন ল ছোট ছিল তখন, 13-14 বছর, ক্লাস 2। তো ও কি করেছে, ও আমার ওই রুমে শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমার কাছে, ভাইয়া তুমি আমাদের জানলা ধরে টানাটানি করেছো হাত। হ্যাঁ, তা আমি বললাম এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, জানলার বাইরে তো কিছুই নেই, আর ওখানে দাঁড়ানোর কোনো স্টে করার মতন কোনো জায়গাও না যে স্টে করে ওখানে দাঁড়ানো যাবে। আমি বললাম না, এটা তো হতে পারে না। আমার ওয়াইফকে বললাম যে এটা ও কি বলতেছে, এটা তো হইতে পারে না। ও তো বলতেছে ছোট, না না এরকম, তো তুমি টানতেছো না, আমি টানি। তো এইটা ঘটনার পরে কিছুদিন, এই লাস্ট জুনে, যেটা এই বছরের জুনে যেটা হয়েছে, এটা আসলে খুবই ভয়াবহ। আমি মানে খুবই ভয় পেয়েছি এটাতে। আমার বেবি যেটা 5 years old, তো ও মানে জুনের 28-29 তারিখে, আমার দেখতে মনে আছে,
তো ওই রাতে 2টার সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো এলাকায় একটা হয়তো বা খুব মেজর একটা প্রবলেমের জন্য তো আসতেছিল না, আমার আইপিএস রিয়েটও শেষ হয়ে গেছিল। তো ভোরের বেলা আমি ওই রুমটায়, হ্যাঁ, তো আমার বেবিটাকে নিয়ে মানে বাতাস আসতেছে, জানলা খোলা, তো এরকম শুয়ে আছি। ও একটা সোফা শুয়ে আছে জানলার বরাবর, আর আমি তার ঠিক পাশেই একটা সোফার মধ্যে হেলান দিয়ে আছি। তো ও ঘুমায় নাই, ও আমি বাতাস করতেছি, খুব গরম, জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা দেখো একটা জানালার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে, তো মানুষের মতন আমাকে দেখো 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 বাবা দেখো, এটা বলতেছে। তো আমার হঠাৎ করে সে কি দেখতেছো, বলছে এই যে মানুষ যে ওই যে জানালার পাশে যে দাঁড়ায় আছে। আমি ওদিকে না তাকায় ওকে জাস্ট তুলে নিয়ে একদম বেডরুমে চলে আসছি। আসার পরে ওয়াইফকে বললাম, তো ওয়াইফ তো আজকে বুঝতে পারছি যে এটা কি, দোয়া দূর করে দিল। সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছিল, তোর বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, হ্যাঁ, চোখগুলা লাল লাল উঠতেছিল, মানে ও বলছে মানুষটা উঠতেছিল। ইনফ্যাক্ট ওর এখনো মনে আছে 5 বছরের বাচ্চাই, জি, জি। মানে সেটা হচ্ছে মানে একটু ছোট হলে হয়তো তার হচ্ছে ইমাজিন করে কোনো কিছু বলতে পারে বা এমনিতে, কিন্তু 5 বছরের বাচ্চার জন্য আবার কোনো কিছু বানিয়ে ওইভাবে বলাটা না কিন্তু না একটু না না, কঠিন। ওই হ্যাঁ ও যে এবং সিরিয়াসলি যখন বলছে সেটা বোঝা গেছে। বোঝা গেছে হ্যাঁ, এবং এবং যখন ও তো ভয় পায়নি, ও জিনিসটা বুঝতে পারেনি যে সামথিং কি একটা হইতেই পারে এরকম। এক্স্যাক্টলি, এবং আপনি জানেনই মানে এই বাসাতে আগে থেকে অনেক কাহিনী আছে। That's right. এবং আমি খুব অবাক হয়েছিলাম অফ এয়ারে যখন আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যখন এই ঘটনাগুলো ফেস করছেন, আপনি বলেন যে বিয়ের পরে আপনি বাসার উপরের তলায় উঠে এসেছেন Right, এবং তিনতলা চলে হ্যাঁ গেছে, হ্যাঁ। 3 তলায় চলে এসেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওই রুমটার কোনো কিছু করেননি আপনারা, কোনো সমাধান করেননি? আপনি বলছিলেন, খুব অবাক হয়েছে আমি, যে না আমার অভ্যাস হয়ে গেছিল। আসলে ইউজড হয়ে গেছে, কারণ আমরা তো একবার ওই বৃদ্ধ লোক রেগুলার আপনার সাথে এখানে এসে মানে শুয়ে আছেন, বুঝতে পারছেন যে পাশে কেউ আছে, কিন্তু আপনি তখন পরে ভাবছেন যে এটা ছাড়া কোনো উপায় নাই, আপনি এইভাবেই সময় ইউজড টু হয়ে গেছিলাম। ইউজড টু হয়ে গিয়েছিলেন। ও মাই গড, এটা আসলে আমি আরেকটা ছোট্ট কাহিনী বলি, যেটা আমরা হচ্ছে কাহিনী আবার শুনবো, আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, ওই পাশে অনেক কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমরা শুনবো। আরো কিছু কাহিনী আছে মাঝখানে আমরা যেগুলো শুনে আসতে চাই। তো যাই হোক, আমরা মনে হয় যে আপনার অলরেডি ভূত এফএম জমে উঠেছে। একটা মেইল না পড়লে না, এখন মেইলটা পড়লে আরো জমজমাট হয়ে উঠবে। আমি মাসুমকে বলেছি যে ভাই এই মিউজিক করছেন, সবাইকে প্রশংসা করছে, ফাইন, কিন্তু বেশি করার দরকার নাই। ধরেন যে ঝিঝি পোকা লাগিয়ে দিলেন, তখন আমি বললাম আবার যে ভাই আমরা এখন মানে ঢাকার বাইরে, এরকম একটা ফিল চলে আসতে পারে। বাট আমরা ঢাকার বাইরে কয়েকটা শো করেছি, আমি এত চেষ্টা করেছি, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, কিন্তু মাইক্রোফোন ক্যাচ করছে না। মানে লাইভ করতে গেছি আমরা, যেহেতু মানে থাকে না সিনেমা বা মুভিতে বা যে কোনো জায়গায় আমরা দেখি যে হ্যাঁ কোন জায়গায় গল্প করছে, গল্প করতে গেলে চারিদিকে ঝিঝি পোকা এরকম একটা শব্দ হচ্ছে। আমরা কতবার মানে কি বলবো লাইভ করতে গেলাম, এরকম কোনো সাউন্ড কিন্তু আসে না। এগুলো স্টুডিওতে ক্রিয়েট করে হয়তো দেওয়া যাবে। এনিওয়েজ, যেরকম আমরা একটা ঘটনায় যাই, এবং ঘটনাটা খুবই আজব টাইপের, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তৌসিফ আহমেদ। তিনি পাঠিয়েছেন মুর্শিদাবাদ থেকে, এবং ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, ইন্ডিয়া। আমি তার ঘটনাটা পড়ছি তার মতো করেই। লিখেছেন, আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রথমেই আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার এই প্রথম পাঠানো মেইলটি আপনি পারেন, আপনি মেইলটি আপনি পড়তে পারেন আর কি, এবং ইনশাল্লাহ আমার দোয়া কবুল হবে। আমি ইন্ডিয়াতে থাকি, বাট আমার বাড়ি বাংলাদেশ বর্ডারের খুব কাছেই, জাস্ট একটা পদ্মা নদী মাঝামাঝি। আমরা এপারে থেকে আপনাদের ওইখানকার মানুষদের বাড়ি ঘরগুলো দেখতে পাই। আল্লাহ পৃথিবীর সব মানুষকে সুস্থ রাখুক। যাই হোক, আমার ঘটনা শুরু করি। এই ঘটনাটি আমার নানার সাথে ঘটেছে, তিনি আজ এই পৃথিবীতে নেই। আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন। নানার বাড়ি থেকে মসজিদটির দূরত্ব ছিল প্রায় 1/2 কিলোমিটার হবে। মসজিদটি ফাঁকা মাঠের মধ্যে ছিল, সেখানে বাড়ি ঘর ছিল না, কিছুটা দূরে কয়েকটি বাড়ি ছিল, এবং মসজিদটির বাম পাশ থেকে কিছুটা গেলে সেখানে কয়েকটি পুরনো আম গাছ ছিল। নানা রোজ ভোর রাতে ফজরের নামাজ পড়তে যেত সেই মসজিদে, এবং একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর নানা ঘুমাতে গেলেন। প্রতিদিন নানার ঘুম ভাঙে মোরগের ডাক শুনে। তো হঠাৎ নানার মোরগের ডাক শুনে ঘুম ভেঙে গেল। নানা তাড়াতাড়ি উঠে গিয়ে উযু করে মসজিদে গেলেন, রওনা দিলেন মসজিদের দিকে এবং ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদে গিয়ে নানা প্রথমে আজান দিলেন এবং তারপর নামাজ পড়লেন। বাট নানা একটা জিনিস লক্ষ্য করলেন, আজ কেউ নামাজ পড়তে আসেনি। হঠাৎ নানা মসজিদের দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 1:30 বাজে।
নানা সঙ্গে সঙ্গে ভাবলেন যে অনেক ভুল হয়ে গেছে। নানা দোয়া পড়তে পড়তে মসজিদ থেকে বাইরে বেরিয়ে এলেন। নানা খুব সাহসী ছিলেন। তিনি ভাবলেন যে পাশেই তো আম গাছ গুলো আছে, গাছের পাকা আম পড়ছে কিনা তাই ভেবে সেই পুরনো আম গাছের কাছে যেতে দেখলেন পূর্ণিমা ছিল বললে রাস্তায় চলতে অসুবিধা হচ্ছিল না। নানা আম গাছের কাছে গিয়ে দেখলেন প্রচুর পাকা আম পড়ে আছে, আর চারিদিকে পাকা আমের সুগন্ধে ভরে আছে। নানা কাছে গিয়ে একটা আম তুলতে গেলেন, বাট আমগুলো মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। কিছুতেই আমগুলো নানা ধরতে পারছিলেন না। হঠাৎ নানা দেখলেন গাছের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার মাথা নেই এবং পুরো শরীর আছে। নানা একটু ভয় না পেয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। তারপর এক দৌড়ে ছুটে গিয়ে সোজা মসজিদে প্রবেশ করলেন। পরের দিন নানাকে সেন্সলেস অবস্থায় মসজিদে পাওয়া গেল। নানার জ্ঞান ফিরলে নানা সব ঘটনাগুলো আমাদেরকে বলেছিলেন। সবকিছু ঠিক ছিল, বাট এর কয়েক সপ্তাহ পর নানা অদ্ভুত আচরণ করতে থাকলেন। নানা প্রতিদিন রাত 1:30 সময় সেই গাছতলায় গিয়ে আজান দিতেন এবং গভীর রাতে সবাইকে নামাজ পড়তে যেতে বলতেন। নানা আস্তে আস্তে পাগল হয়ে গেলেন। এর কিছুদিন পর নানা মারা যান। এই ছিল ঘটনা, আমার জীবনের অদ্ভুত ঘটনা। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এরকম আম কুড়ানো নিয়ে আমরা অনেক ঘটনা শুনেছি, মানুষ দেখা যায় শুনেছি, কিন্তু ফিরে আসার পরে তিনি বুঝতে পারেন যে কোন একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমি সেখানে গিয়েছিলাম এবং নিশ্চয়ই কেউ প্ররোচিত করেছিল বা নিশ্চয়ই কেউ কোন একটা ভুল হয়েছিল আমার। তো তারপরে রেগুলার সেখানে যাওয়ার জন্য এরকম অদ্ভুত আচরণ করা, সেই আম গাছটির নিচে গিয়ে আজান দেয়া, গভীর রাতে সেখানে গিয়ে নামাজ পড়া, কাদের নিয়ে নামাজ পড়তেন, কেন বারবার ছুটে যেতেন সেই আম গাছটির নিচে, কি দেখতেন ওখানে, কি দেখেছিলেন ওখানে, এবং কি তাকে এত বেশি আকৃষ্ট করেছিল, কাদের নিয়ে নামাজ পড়তেন সেখানে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমার ধারণা তৌসিফ আহমেদ দিতে পারবেন না। তৌসিফ আহমেদ আমাদের মেইলটি করেছেন মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। এই ছিল ঘটনা। এবং আপনারা, আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ, আমি আসছি শ্যামলী থেকে, ঢাকা শ্যামলী থেকে। ঢাকা শ্যামলী থেকে। আপনার ব্যাকগ্রাউন্ড একটু বলেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন? প্রথমে ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এবং মাসুমকে ধন্যবাদ, মাসুমকে ধন্যবাদ। আমি বলছি আমার ব্যাকগ্রাউন্ড হলো, আমি মূলত নোয়াখালীর ছেলে, ছোটবেলায় নোয়াখালী ছিলাম। এরপর আমার বয়স যখন 8 বছর তখন আমি চট্টগ্রাম লেখাপড়ার জন্য চলে যাই। সেখানে আমি লেখাপড়া করছি 4 বছর। তারপর আবার আমি ঘটনাক্রমে নোয়াখালীতে লেখাপড়া করি। কিসে পড়াশোনা করেছেন? আমি চট্টগ্রাম লেখাপড়া করছি মাদ্রাসাতে, ওকে, হাফিজিয়া মাদ্রাসা। তার মানে আপনি নিজেও অনেক কিছু জানেন, রাইট? হ্যাঁ, ওকে, আপনার ঘটনা শুনি আমরা। আমার ঘটনাটা হলো, আসলে আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি তখন তো ছোট, আমার 8-9 বছর বয়স ছিল। ওই বয়সে আমি সেখানে লেখাপড়া করি। তাছাড়া আমরা 3 ভাই 1 বোন। আমার 2 ভাই তখন চট্টগ্রামে, ওখানে 16 শহর পাশে, অল্প ডিফারেন্স। আমার মাদ্রাসা থেকে ওখানে থাকেন, ওখানে কাজকর্ম করতেন। আমি চট্টগ্রাম ফয়েজ লেক, এখন যে চিড়িয়াখানা এবং ফয়েজ লেক তার পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় লেখাপড়া করতাম, মুরিয়া কমপ্লেক্স। তো এই ভাইয়ারা আমাকে প্রতি সপ্তাহে, পাকে দেখা যেত কোনো সপ্তাহে মিস হতো, ওনাদের কাজের চাপ থাকলে বা 1 সপ্তাহ পর আসতেন, এসে আমাকে দেখাশোনা করে যেতেন এবং আমার খরচের জন্য কিছু টাকা দিতেন। আচ্ছা, তো সেটা অনেক আগের কথা। তো আসলে খরচের টাকাটার পরিমাণ হয়তো 10 টাকা, 15 টাকা, 20 টাকা এভাবে দিতেন। তো দেখা গেছে আমি পুরো সপ্তাহ খরচ করার পর সপ্তাহ শেষে এসে আমার পকেট খালি হয়ে যেত। তখন একটু আপসেট হয়ে থাকতাম, এখানে মা বাবা নাই, কেউ নাই, একা আছি, ইচ্ছে মতো খরচ করতে পারতেছি না, বা একটা খাওয়ার জিনিস মন চালো অন্যরা খাচ্ছে, আমি খেতে পারতেছি না, এভাবে আমি একটু আপসেট হয়ে বসে থাকতাম। আচ্ছা। তো এই ঘটনাটা হলো, একদিন আমি এরকম বিকেলবেলা আসর নামাজের পরে, আগে একটু রাসূল বলিনি, সেটা হলো মাদ্রাসাটা আমাদের যেটা ছিল পাহাড়ি অঞ্চল তো চট্টগ্রাম, আমাদের মাদ্রাসাটা ছিল 3 স্তরে। নিচে একদম যেটা গ্রাউন্ড ফ্লোর, নিচে যেটা সেটা মাদ্রাসা ভবন, আবাসিক ভবন এগুলো ছিল। তার থেকে একটু উপরে 15-20 হাত উপরে পাহাড়ের উপরে ছিল মসজিদ এবং মাজার। তার পাশে আরেকটা পাহাড় রয়েছে আরো উঁচু সেটা। আচ্ছা। তো আমি বিকালবেলা সাধারণত মসজিদের সামনে বসে আছি, বসে বসে চিন্তা করতেছি, টাকা নাই, কিছু খেতে পারতেছি না, খারাপ লাগতেছে। এমন সময় আমার কাছে হঠাৎ মনে হলো যেন তার পাশেই, মসজিদের পাশে একটু খালি স্পেস আছে, ওই স্পেসটাতে গেলে আমি কিছু টাকা পয়সা পাবো, আমার খরচের টাকাটা এখানে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এটা আসলে কল্পনা মানুষ যেভাবে করে সেভাবে মনে হঠাৎ হচ্ছে। করে আপনার মাথায় আসে যে এখানে টাকা আপনি পাবেন, এরকম কিছু? হ্যাঁ, হঠাৎ এরকম কিছু হঠাৎ করে মাথায় আসে? হঠাৎ করে মাথায় আসে। তার আগে পর্যন্ত আপনি ওটা নিয়ে কিচ্ছু না, ভাবছিলেন তখন আমি এটা নিয়ে আমি ভাবতেছিলাম আমার টাকা নেই, আমার খরচ করতে পারতেছি না। আচ্ছা। পরে যেভাবে ভাবা, তখন আমি চিন্তা করছি টাকা ওখানে পাবো। আর একটু 15-20 সামনে আমি এগিয়ে গেলাম। যাওয়ার পরে
ওখানে ঘুরতেছি, টাকা পাবো, টাকা আছে মনে হচ্ছে, দেখতেছি না। But একটু বাতাসের সাথে দেখলাম যে একটা 2 টাকার নোট বাতাসে একটু নড়ে উঠলো। তখন আমার চিন্তা এবং বাস্তবতার সাথে মিল পেলাম যে হ্যাঁ, এই টাকাটাই মনে হয় আমি পাচ্ছি, এই টাকাটাই আমার জন্য। আমি গিয়ে টাকাটা নিলাম, নিয়ে টাকাটা আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, না কেউ নাই। আমাদের ওই মাদ্রাসাতে তখন 200 উপরে ছাত্র আছে, কেউ আমার পাশে না, সবাই নিচে মাঠে খেলা করতেছে। আমি টাকা রাস্তায় পকেটে নিলাম, নিয়ে আমি ওখান থেকে সোজা হেঁটে সিঁড়ি নিচে নামলাম। নিচে নেমে আমি আমাদের ওখানে যে গেট লোক আছে তাকে বলে আমি বাইরে গেলাম, 2 টাকার আমি খরচ করলাম। এবং সেখানে আমার 2 জন কাজিন ছিল, ওদেরকে আমি কিছু তাদের সাথে শেয়ার করলাম না। আমার চিন্তা হলো যদি আমি ওদেরকে বলি, ওরাও বলবে যে হ্যাঁ তুমি 2 টাকা তো পেয়েছো, এটা দিয়ে কিছু কিনেছো, আমরা সহ খেয়ে একসাথে। এই জন্য আমি তাদের সাথে শেয়ার করলাম না। ঠিক ওটা খেয়ে আমি আছি আমার মতো, এই নিয়ে আমি আর চিন্তা করছি, 2 টাকা পেয়েছি, খরচ করেছি। নেক্সট ডে ঠিক একই টাইম আসর নামাজের পরে সবাই খেলা করতেছে, আমি বসে বসে চিন্তা করতেছি আজকে তো আমার আবার খরচের টাকা নেই। সেম একই ভাবে আমার কল্পনার মতো মনে হচ্ছে হ্যাঁ আমার জন্য ওখানে তো টাকা আছে। কতবার কি আসবে সেটা জানি না। আমি আবার হেঁটে ওখানে গেলাম, গিয়ে দেখি যে ঠিক ওইভাবে একটু খোঁজাখুঁজি করে এক জায়গাতেই 2 টাকার একটা নোট পড়ে আছে। আমি নিলাম, নিয়ে আগের দিনের মতো খরচ করলাম, খেলাম যখন যেটা মন চাচ্ছে। এবার আমি মোটামুটি রেগুলার পাওয়া শুরু করছি। এখন এবার পেতে পেতে কিছুদিন পেলাম, পাওয়ার পরে দেখি যে আরেকদিন আমি এবার যাওয়ার পরে দেখি যে 5 টাকার একটা নোট। 5 টাকা নিলাম, খরচ করলাম। এখন আমার ভাইয়ারা আসলে তাদেরকে আর আমি চাপ দিয়ে টাকার কথা বলি না, কারণ আমার তো খরচের টাকা এখান থেকে চলে যাচ্ছে, আপনি পেয়ে যাচ্ছেন টাকা। পেয়ে যাচ্ছি। এবং আমার যে 2 জন কাজিন আছে তারা আমাকে সবসময় বলে তুই টাকা পাস করি। আমি বললাম ভাইয়ারা আসে আমাকে টাকা দিয়ে আমি খরচ করি, তাদের আচ্ছা। সাথে কিন্তু আমি স্বীকার করি না। আচ্ছা, পরে 5 টাকা পেলাম, খরচ করতেছি। এভাবে আবার 5 টাকা করে কন্টিনিউ আমি পেয়ে যাচ্ছি। সময় ব্যবধানে সেটা হয়তো 2-4 মাস পাওয়ার পর 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা এভাবে আমি পাওয়া শুরু করছি। আচ্ছা, এবং আমি খুব সুন্দরভাবে টাকা আমার খরচ হতেছে। এবং আমার স্পষ্ট খেয়াল আছে তখন আমি এখান থেকে টাকা জমিয়ে আমার আম্মুর জন্য টাকা পাঠাই, যে চিঠির ভিতরে, চিঠির খামে করে। আচ্ছা। টাকা পাঠানোর পর আমার আম্মা খুশি তো হয়েছে এবং জিজ্ঞেস করলেন তুমি তোমার 2 টাকা থেকে কেন দরকার। উনি কিন্তু এটা জানতেন আমার ভাইয়ারা আমাকে টাকা দিচ্ছে খরচের জন্য। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে কেন টাকা পাঠাইছো? আমি বললাম হ্যাঁ পাঠাইছি। আমার হিসাব তো হলো আমি আমার যা প্রয়োজন তা খরচ করে টাকাটা পাঠাইছি। খুবই অদ্ভুত ঘটনা কিন্তু এটা, মানে হ্যাঁ, তো এবার আমি 3 বছর ওখানে বাবা টাকা পেয়েছি। লাস্ট ওখানে আমি 1-200 টাকাও পেয়েছি। 3 আচ্ছা। বছর পরে হঠাৎ আমার বড় ভাইয়া বললো আমাদেরকে দেশে যেতে হবে। কেন ভাইয়া? আমার বড় ভাই এখনো চট্টগ্রাম আছেন, মোহাম্মদ ওমর ফারুক 16 থাকেন। উনি তখন যে ডিপার্টে ছিলেন এখন একই ডিপার্টে আছেন। তো উনি আমাকে বললো চট্টগ্রাম থেকে বললো যে আমরা নোয়াখালী চলে যাবো, চলো। কেন? বললো বাবা অসুস্থ। তো আমার আপনি চলে এসেছিলেন, আমরা 3 ভাই চট্টগ্রাম থেকে চলে আসছি। এসে দেখি যে বাবা স্ট্রোক করছেন, হসপিটালে ভর্তি। বাবাকে দেখলাম, দেখে আমরা বাড়িতে আসলাম। আসার পরে তখন ফ্যামিলির সিদ্ধান্ত হলো ঈদের আগ মুহূর্তে বাবার স্ট্রোকটা হয়েছে। আচ্ছা, ঈদ চাঁদ আমাদের শেষ হলো। শেষ হওয়ার পরে তখন ফ্যামিলির সিদ্ধান্ত হলো আমি আর চট্টগ্রাম যাওয়ার দরকার নেই, আমাকে নোয়াখালীতে আমাদের পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে ওখানে ভর্তি করা হবে। কারণটা হলো আমার 2 ভাই তখন চট্টগ্রাম, বাবা অসুস্থ হয়ে গেলেন, ফ্যামিলিতে বাজার সদায় দেখাশোনা তো একজন লোক প্রয়োজন আছে। সেই হিসেবে সিদ্ধান্ত নিলেন, নিয়ে আমাকে ভর্তি করে দিলেন। ভর্তি হওয়ার কিছুদিন পরে আমি আবার যখন টাকার জন্য আমার অভাবটা আমি ফিল করতেছি, তখন আমার কাছে মনে হচ্ছে তখন আমরা একটু পুরান বাড়িতে থাকতাম যৌথ চাচাদের সাথে মিলে। এখন আমরা আলাদা একটু পাশে এসে নতুন বাড়ি করছি। ওই জায়গাটা তখন সম্পূর্ণ অনাবাদি ছিল, ফাঁকা ছিল এবং ওখানে মানুষ দিনও খুব কম যেত। বড় একটা তাল গাছ ছিল, ওটাকে সবার ভিতর ভয় ছিল তাল গাছে কিছু আছে, এটা চিন্তা করে কিন্তু ওখানে কেউ যেত না। গেল দিনে 2-1 জন একসাথে যেত। তো আমার কাছে ওই চট্টগ্রামের মতোই মনে হচ্ছে ওখানে গেলে আমি টাকা পাবো। এখন ঠিক আমাদের যে ঘর থেকে অল্প পূর্ব পাশে এখন ওটা ফাঁকা পড়ে আছে, ওই জায়গাতে গেলে আমি কিছু টাকা পাবো, এটা চিন্তা করে আমি আস্তে আস্তে, আমার কিন্তু আর ভয় করতেছে না। আমি হেঁটে ঠিক ওদিকে যাচ্ছি, গিয়ে ওখানে দেখি যে 50 টাকার নোট একটা পড়ে আছে। একটু বাতাসে আমি যে খুঁজতেছি, বাতাসে একটু নড়তেছে, তখন আমি নোটটা নিলাম। মানে আপনি বলছিলেন যে আপনাকে ওই আকর্ষণ করার জন্য এটা বলতে গেলে যে একটু কাঁপে, হ্যাঁ, না হলে তো সমান পড়ে থাকলে হয়তো আমি খেয়াল করতে পারবেন না, এই জন্য এটা কাঁপে। আমার ধারণা আমাকে আকর্ষণ করার জন্য বা আমার দৃষ্টিটার দিকে যাওয়ার, মানে আপনি যেটা বলছেন এগুলো বিশ্বাস করা খুব কঠিন কিন্তু। আমি কিন্তু এগুলো কখনো আমার ফ্রেন্ডদের সাথে একদম ক্লোজ না হলে কারোর সাথে শেয়ার করি। এটা আমার কাছে মনে হয় এগুলো অদ্ভুত কথা, কিভাবে মানুষ বিশ্বাস করবে। বললে হয়তো আমাকে বলবো যে বানিয়ে কিছু মিথ্যা কথা বলতেছে। এই জন্য আমি আর কারোর সাথে শুধু আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি, ফ্যামিলির সবাই জানে।
ওখানে যাওয়ার পর আমি 50 টাকা পেলাম, পেয়ে আমি আমার মতো খরচ করতেছি। ঠিক আবার হয়তো 1-2 দিন পরে, তখন আর ডেলি টাকার প্রয়োজন ছিল না, 1-2 দিন পরে প্রয়োজন হচ্ছে, আবার ওখানে টাকা পাচ্ছি। এভাবে যখন আমি পাচ্ছি, পেতে পেতে সেখানে লাস্ট আমার স্পষ্ট খেয়াল আছে আমি 1000 টাকা পর্যন্ত পেয়েছি। ওরে বাবা, ওই সময় তো 1000 টাকা অনেক। হ্যাঁ, 1000 টাকার নোট ছিল না, 2টা 500 টাকার নোট আচ্ছা, এভাবে পেতাম। তো আমি বেশ এভাবে পাচ্ছি, পেয়ে খরচ করতেছি। একদিন হলো কি, আমি অসুস্থ হলাম, আমার প্রচুর জ্বর। আমার ভাইয়ারা 2জন চট্টগ্রাম, বাবা আবার কন্ট্রাক্টর ছিলেন, তো উনি স্ট্রোকের পর একটু সুস্থ হয়েছেন। উনি সাতক্ষীর কামালপুর একটা স্কুলের কন্ট্রাক্টরে পেয়েছেন, ওখানে চলে গেছেন। এখন আমাকে দেশের সাধারণ ডাক্তার দিয়ে হয়তো নাপা প্যারাসিটামল জাতীয় কিছু ট্যাবলেট খাওয়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আমার বাড়িতে বোন এবং মা হতাশ, কি করবে, ডাক্তার দেখাতে পারতেছে না ভালো। তো আমি রাত্রে সন্ধ্যার পর 9টা-10টা বাজে, তখন আমি বললাম যে আম্মু আমি বাথরুমে যাব। আমি বললো ওকে। তখন আমি বাথরুমে গেলাম, গ্রামের বাড়ি তো, আমার ঘরের বাহিরে ছিল বাথরুমটা। আমি সেখান থেকে বের হয়ে আসলাম, এসে দেখতেছি আমার ঘরের সামনে, একটু কাছে বলে রাখি, সেটা হলো আমাদের ওই পুরান বাড়িতে তখন আমার চাচা সহ আমরা 4-5টা ফ্যামিলি থাকতাম। আমার ঘরের পাশে 4-5 হাতের ডিফারেন্স আর একটা ঘর রয়েছে। তো ওই ঘরের সামনে, আমার ঘরের সামনে একটা জায়গাতে কে বা কাহারা সেটা আমি বুঝতে পারতেছি না, দেখতেছি সাধারণত নাস্তার ট্রে গুলো যেভাবে হয় ওরকম একটা ট্রেতে করে অনেকগুলো টাকা হ্যান্ডেল করা গোছানো অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখতে পাচ্ছেন আপনি? সেই যে যিনি দাঁড়িয়ে আছেন তার কি মুখ দেখতে পাচ্ছিলেন? না, ক্লিয়ার কিছু বুঝতে কিছু বুঝতে পারছি না, পারছেন না। মনে হচ্ছে একটা মানুষের মতো। কিন্তু টাকাটা দেখতে টাকাটা পাচ্ছেন? একদম স্পষ্ট, টাকা এবং ট্রে এবং ট্রেটা। টাকা। হ্যাঁ, আচ্ছা। ট্রেটা একদম স্পষ্ট, আমি বুঝতে পারতেছি এখানে টাকা নিয়ে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মুকে বললাম আম্মু দেখেন, আপনি তো আমার ওষুধের টাকা দিতে পারতেছেন না, আমার জন্য টাকা নিয়ে আসছে। তখন ওনাদেরকে এর আগে 1-2বার বলা হয়েছে, পাকে পাকে বলছে আমি এবার টাকা পাই। তো আম্মুর ভিতরে একটা ধারণা ছিল এই টাকাগুলো হয়তো ওই যে খারাপ জিন ভূত এগুলো আমাকে দিচ্ছে, টাকার লোভ দেখে একদিন আমার ক্ষতি করে ফেলবে বা আমাকে নিয়ে যাবে, এরকম কিছু আম্মুর ভিতরে ভয় ছিল। আম্মু আমাকে হাত ধরে বললো চল ঘরে চল, এখানে কিসের টাকা। বললাম আম্মু ছাড়েন, টাকা আছে, আমি টাকাগুলো নিই। আম্মু বললো না, তোমার ওদিকে যাওয়ার দরকার নেই, আমার থেকে 8 থেকে 10 হাত ডিফারেন্সে টাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে বললাম, পর আম্মু আমাদের মধ্যে দুজনের মধ্যে কথা কথা হচ্ছে, বললাম আম্মু আসতে বলেন, সে কাকারা শুনবে, শুনলে তারা টাকাগুলো বাঁচছে, টাকাগুলো নিয়ে যাবে। আম্মু আমাকে কোনোভাবেই টাকার কাছে যেতে দিচ্ছেন না, এবং আমি খুব জোর করছি, খুব শক্তি দিচ্ছি যে টাকাগুলো আমার নিতেই হবে, এতগুলো টাকা। তো তখন তো আর আন্দাজ করতে পারিনি, এখন বুঝতে পারতেছি, এখনকার হিসেবে বুঝতেছি মেবি ওখানে 1-1.5 লাখ 2 লাখ টাকা কম হবে না, এই পরিমাণ টাকা ছিল সেখানে। আম্মু আমাকে খুব জোর করে ঘরের দিকে টেনে নিয়ে আসছেন, এবং উনি যে খারাপ জিন বা ভূত এটাকে ট্রিট করে কিছু গালাগালি দিচ্ছেন, সাউদি পিটাবেন, এ করবেন সে করবেন, আমার পিছনে যদি বাবা আসে আমার ক্ষতি করতে চেষ্টা করে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। আমি বলতেছি আম্মু আপনি চুপ করেন, এবং আমি দেখতেছি টাকাগুলো আম্মু যখনই তাদেরকে কটূক্তি করতেছেন বা তাদের সাথে রাবিব করতেছেন, তখন টাকাগুলো আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। আমি আম্মুকে বলতেছি আম্মু আম্মু আপনি চুপ করেন, টাকাগুলো তো চলে যাচ্ছে। আমি বললো যাক, কিসের টাকা চলে যাক, তুমি আবার এই টাকার দিকে তাকাও কেন, যাক চলে যাক। আমি অনেক রিকোয়েস্ট করছি রাসেল ভাই, আমার কাছে তখনই মনে হচ্ছে আমি আসলে একটা টাকার ভান্ডার হেরে ফেলতেছি। আম্মু আমাকে নিতে দিলেন না, চলে গেলেন। যাওয়ার পরে আর আমাকে ঘরে এনে শুয়ে দিলাম, আমি শুয়ে আছি, যেভাবে অসুস্থ, জ্বর, শারীরিকভাবে দুর্বল, শুয়ে আছি। পরের দিন সকালে আম্মুকে বলতেছি এতগুলো টাকা নিয়ে আসছে, আপনি আমাকে দিলেন না। বললো কিসের টাকা? আমি বললাম এভাবে টাকা ছিল, আপনি আমাকে তো নিতে দেন নাই। তো আসলে এখন আম্মুকে পাকে পাকে বলি, আজকে যদি আপনি সেই ব্যবহারটা না করতেন তাহলে তো হয়তো আজকে এখন আমি ওই টাকাগুলো পেতে থাকতাম। আচ্ছা, আপনার ওই যে ওই দিনের পর থেকে আপনি আর কোনোদিন আপনার মনেও আসেনি যে এই টাকাগুলো অমুক জায়গায় আছে, বা কোনোদিন আপনি আর টাকা পান নাই ওই দিনের ঘটনার পর? তার মানে কি ব্যাপারটা এরকম যে কেউ জানতো না বলে আপনি পেতেন, হঠাৎ করে যখন কারোর সাথে শেয়ার করলেন এবং দুজন মিলে একসঙ্গে আসলেন, তারপর থেকে জিনিসটা হারিয়ে গেল? না না, এরকম কিছু না রাসেল ভাই। কারণ হলো আমি এর আগেও কিন্তু আমার আম্মুকে বলছিলাম আমি চট্টগ্রামও টাকা পেয়েছি, নোয়াখালীও টাকা পাচ্ছি, যার কারণে আম্মুর ধারণা জমছে খারাপ কোন জিন অথবা ভূত আমাকে টাকা দিয়ে লোক দেখাচ্ছে, সময়ের ওটা আমাকে তুলে নিয়ে চলে যাবে। গ্রামের মানুষ, আগের দিনের মানুষের ধারণাটা এইভাবে ছিল। তো আম্মুকে বলার পরেও তো উনি জানতেন, জানার পরেও তো আমার টাকাটা নিয়ে আসছে আবার আমার ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, তো আম্মু আমার মনে হয় যেটা সেটা আম্মু যে ব্যবহারগুলো করছিলেন, এই ব্যবহারগুলো তার যে আমাকে টাকা দিত, মেবি আমার যতটুকু কারণ এরকম জিনের কাজ হবে। কারণ কোরআনে তো বলা আছে জিন এবং ইনসান, ভূতকে নিয়ে আমরা যাই বলি, জাত তো একটা ইনসান এবং জিনে সম্ভবত আমাকে টাকাটা দিতেন আমার সাইড অনুযায়ী। আর আপনি একটা জিনিস দেখেন রাসেল ভাই, আমি খুব অবাক হচ্ছি, 2 টাকা থেকে শুরু করছে খাওয়াটা।
সেটা আমি 1,000 টাকার নোট পেয়েছি এবং লাখ লাখ টাকার অফার পেয়ে সেটা আমি হারাই দিয়েছি। এবং মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার, বিশ্বাস করা খুব শক্ত। আমি আরেকটা জিনিস বলছি যে আপনি যদি এরকম হতো যে টাকাটা আপনি পাচ্ছেন, আসলে এটা পুরোপুরি আপনার কল্পনা, তাহলে আপনি আবার খামের মধ্যে করে আপনার মাকে সে টাকা পাঠালেন কিভাবে? তিনিও তো টাকাটা পেলেন, অফকোর্স তিনিও সেই টাকা খরচ খরচ করেছেন, করছে। রাইট? এবং আপনি নিশ্চয়ই সেই টাকাগুলো নিয়ে দোকানে গেছেন, সেই টাকাগুলো নিয়ে জিনিসপত্র কিনেছেন আপনি। খরচ করেছি, খেয়েছি, এবং আমার কাজিনা আমাকে প্রশ্ন করতো তুমি টাকা কই পাও? আমার ভাইয়েরা দিচ্ছে। আবার তাদের কোনো ভাই ছিল না চট্টগ্রামে, তো হয়তো আমার ভাই যদি আমাকে 20 টাকা দিতেন, তাদেরকে দিতেন 5 টাকা। তো এইসব আমার টাকা বেশি, আমি বেশি খরচ করতে পারি। হুম হুম হুম। তো এরকম লাস্টটা ওই যে আমার মনে হয় আমু যে তাদেরকে খারাপ ব্যবহারটা করছেন, দাওয়াতি পিটাবেন বলছেন, এইগুলো বলার কারণে সে আমার থেকে দূরে সরে গেছে। ওকে, যাই হোক, আমরা তখন আমি যেটা বললাম যে আসলে কিছু কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে যার সাথে ঘটে ঘটে তিনি তিনি শুধু মানে ফিল করতে পারেন, কিন্তু আসলে অন্য কারোর পক্ষে এটা আসলে বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা এত বেশি এক্সপেরিয়েন্সিয়াল যে আপনি যতক্ষণ না পর্যন্ত জিনিসটা এক্সপেরিয়েন্স না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস করবেন কিভাবে আসলে? মানে ব্যাপারটা আসলে খুব অদ্ভুত, তাই না? মানে আপনার কোন একটা জিনিস সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে, সেটা না দেখা পর্যন্ত অনেক কিছু অবাক লাগবে, আপনি অনেক সময় হয়তো অবিশ্বাসও করবেন, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে অনেক কিছু আমাদের বিশ্বাস করতে হয়। আমি আসলে আমার শরীরের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু আমাকে বাইরে থেকে বিশ্বাস করতে হয়। সেটা হয়তো আমি অন্য কারো দেখেছি, আমার শরীরের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু আপনি যদি বলেন যে এখানে হার্ট আছে, এখানে লাং আছে, এখানে কিডনি আছে, আমার না দেখে অনেক কিছু বিশ্বাস করতে হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন একটা পাবলিক মিডিয়াতে এই খবরগুলো ঘটনাগুলো আসছে এবং কেউ যখন শেয়ার করছেন, তখন সেটা আমাদের জন্য বিশ্বাস করতে আরো বেশি কষ্ট হয়ে যায়। এবং আসলে আপনি আমাকে বিশ্বাস করবেন কোন ভরসায়, এটা তো সত্যি কথা। বাট এখানে যারা আসেন তারা নিজের ভেতর থেকে এই ঘটনাগুলো বলেন এবং তারা তাদের মানে কি বলবো যে তাদের এরকম কোনো আসলে ইচ্ছাই নাই। অনেকে আমাদের রিকোয়েস্ট করতে হয়, অনেকে আমাদের ফোনে বলেন যে ভাই বলবো, পরে তো হাসবে সবাই আমাকে নিয়ে। যাই হোক, কিন্তু আপনারা সহযোগিতা করেন বলে আমরা বারবার সেটার সাহস পাই। এখন ইমেল দেখছি, SMS লেগেছে। আর জু ভাই থাকেন মিরপুরে, এবং মিরপুরের পাইকপাড়ায়, এবং সেখানে তাদের নিজেদের বাসা। বিয়ের পরে আপনার একটা ঘটনা ঘটেছিল, আপনি এবং আপনার ওয়াইফ, মানে আমার মনে হয় যে অনেকেই হয়তো বাসায় এরকম ঘটনা এক্সপেরিয়েন্স করেন, এরকম ধরনের এক্সপেরিয়েন্স অনেকেই আছে, বাট ইগনোর করেন হয়তো যে না এটা ভুল শুনছি। আপনার কি হয়েছিল একটু বলবেন কাইন্ডলি আমাদের? আচ্ছা, আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের মানে বিয়ের বিয়ের ইয়ারটা হচ্ছে 2009-এ। আচ্ছা। তো সেই বছরই যেটা হয়, তো আমি আগেই বলেছি যে আমি দোতলা থেকে তখন 3 তলায় শিফট করি। তো এই ফ্ল্যাটটা আমার এখন 3 তলা। তো ওখানে আর কেউ ছিল না, আমি আমার ওয়াইফ ছিলাম, এখানে আমাদের কোনো সার্ভেন্টও নেই। তো ঈদের আগের দিন রাতে ঘটনাটা, ঈদের আগের দিন রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ঘর গোছাচ্ছি, মানে কালকে ঈদ হবে এরকম একটা প্রস্তুতি। তো হঠাৎ করে আমি শুনতেছি যে রান্নাঘরে প্রচন্ড মানে ধোয়া, মানে বাসন টাসন ধুচ্ছে, হ্যাঁ, কলে পানি টানি, খুব সাউন্ড হচ্ছে এরকম আর কি। তো আমি ভাবলাম যে আমার ওয়াইফ কাজ করতেছে, তো আমি ওকে একটু বললাম যে মানে এই বেডরুম থেকে বললাম যে ঠিক আছে তুমি এখন বাদ দাও, এখন আর কাজ করতে হবে না। তো রাত তখন 12:30-1টা বাজে এরকম। তো খুব সাউন্ড হচ্ছিল আর কি এখানে, মানে প্রচন্ড পানির শব্দ, ধোয়া টোয়া শব্দ এরকম আর কি। তো তারপর থেকে আমি বলার পরও তখন এটা রানিং চলতেছে। আমি আবার একটু পরে আবার বলছে, একটু রাগ করে বলছি ঠিক আছে তুমি এখন যদি এরকম পড়ো ঠান্ডা লেগে যাবে, আগামীকালকে ঠিক আছে এখন বাদ দাও, এটা এখন পড়ার দরকার নাই তোমার। তো এটা বলার পরে হঠাৎ করে আমার মানে যে মাস্টার বেডের যে বাথরুমটার সাথেই বেডরুম, তো সেখান থেকে আমার ওয়াইফ বের হয়ে আসে। তখন আমি তো আর সাথে সাউন্ড কিন্তু নাই, এবং আপনি ধারণাই করছেন যে আপনার ওয়াইফ কিচেনে আছে। আমি খেয়াল করি না যে ও বাথরুমে ছিল। কি নাম ওনার? ওনার নামটা একটু বলুন। তানজিলা। তানজিলা আছে, তানজিলা বাথরুম। আপনি শিওর যে রান্নাঘরে আছে এবং উনি শব্দগুলো করছেন? শব্দ অনেক, আমি মনে করছি ও কাজ করতেছে এরকম একটা, তো সেই জন্য আমি খুব আকস্মিক ভাবে তিনি বাথরুম থেকে বেরিয়ে আসেন। কি হয়েছে, তুমি এরকম কার সাথে কথা বলছো বা কি আমাকে কিছু বলছো কিনা আমি শুনিনি। ইনফ্যাক্ট এটা বলার পরে তো আমি আর ওকে কিছু বলি নাই, মাত্র নতুন বিয়ে হয়েছে, এখন ওরকম বললেও ভয় পাবে। তো বেসিক্যালি তো সেই রাতেবেলা শেয়ার করিনি ওর সাথে। তো এই ঘটনার পরে যেটা মানে আর কিছুদিন পরে, তো ওই আমাকে বলতেছে রাতেবেলায় এই রান্না করে শব্দ হচ্ছে কিসে, হ্যাঁ এরকম পুরা এরকম শব্দ হচ্ছে।
তো আমি বলছি না কিছু না, পাশের বাসায় হতে পারে এই রান্নাঘরের কাজ টাজ করে। পাশের বাসায় তো কোনো রান্নাঘর নেই, আমাদের রান্নাঘরের পাশে তো বেডরুম, সে ভদ্রলোকের জেন্টলম্যানের একটা বেডরুম আছে, আমার তো রান্নাঘরে কোনো কিছু নেই। তাহলে ঠিক আছে তুমি ঘুমাও, আমি রাত্রে তোমার সকালবেলা জিনিসটা শেয়ার করবো যে কি হয়েছে বা আমি কিছু বলবো। তো সকালবেলায় বললাম যে ব্যাপারটা আসলে এরকম হইতে পারে, একটা কিছু আছে, তো তুমি ভয় পেও না, এটা ইউজ টু হওয়ার চেষ্টা করো আমার মতন, আমি যেরকম হয়েছি। বুঝছি। তো এই হচ্ছে। তানজিলা, আপনি জেগে থাকবেন আরো বেশি, আর জানি না শুনছেন কিনা। হ্যাঁ শুনছি, হ্যাঁ, শুনলে অবশ্যই জেগে থাকবেন। আমরা আরজু ভাইয়ের কাছে আরো অনেক ঘটনা শুনবো, এবং আমাদের যারা শুনছেন এই মুহূর্তে তারাও জেগে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রনি বলছিলাম ফ্লোরিডা ওয়েস্ট পম বিচ থেকে। আমি এখন যে স্টোরিটা আপনাদের জন্য পাঠিয়েছি সেটা হচ্ছে আমার কলেজের একজন প্রফেসর ডক্টর ব্রুস বেকের স্টোরি। যেটা হয় যে লাস্ট ইয়ারে আমি ওনার একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসের নাম হচ্ছে ENC 11-1। তো ওই ক্লাসের প্রথম দিন উনি আমাদেরকে একটা স্টোরি বলেছিলেন। তো যাই হোক ওই সময় উনি স্টোরিটা অনেক শর্ট করে বলেছিলেন, বাট আমি কয়েকদিন আগে তার সাথে আমার দেখা হয়, তো আমি তার কাছ থেকে পুরোপুরি ডিটেলস স্টোরিটা জানতে চাই। অনেক রিকোয়েস্ট করার পরে উনি ওই স্টোরির কয়েকটা এভিডেন্স আমাকে দেন। তো যাই হোক ঘটনা চলে আসি 2012-এর অগস্টের ডক্টর ব্রুস বেক উনি কলেজ থেকে এক সপ্তাহের জন্য ভ্যাকেশন পান। তো সেই ভ্যাকেশনে উনি 3 দিনের জন্য যান মিজোরিতে ওনার একটা ফ্রেন্ডের বাসায়, যে ওনার চাইল্ডহুড ফ্রেন্ড। মিজোরির যেখানটায় ওনার ফ্রেন্ডের বাসা সেটা হচ্ছে একটু শহর থেকে একটু বাইরে, কিছুটা উড আছে এখানে। তো যেটা হয় উনি ওখানে ঘুরতে যান, তো ওনার ফ্রেন্ডদের অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি ওই স্ট্রিটটাতে থাকেন, লাইক পাশাপাশি 4-5টা বাসায় ওনারা একসাথে থাকেন। তো বাসাগুলোতে অনেক আগে থেকে অনেক সমস্যা ছিল, বাট ওনারা অনেকদিন ধরে থাকেন, সো ওনাদের তেমন একটা সমস্যা হয় না, উনি হয়তো হলেও কেয়ার করেন না। তো ডক্টর ব্রুস বেক ওটা জানতেন। তো ব্রুস বেক ওখানে ঘুরতে যান। যেদিন যখন উনি ওখানে পৌঁছালেন, তো ওনার ফ্রেন্ডের যে বাসাটার বর্ণনা সেটা আমি আগে দিয়ে দিই। বাসাটা ছিল একটা 10,000 স্কোয়ার ফিটের বাসা। বাসার সামনে একটু বাগান বাড়ি, পেছনে হয়তো বা 2,000 স্কোয়ার ফিটের উপর বিল্ডিংটা, বাকি আশেপাশে বাগান। তো ডক্টর ব্রুস বেক আসবেন এই জন্য ওনার ফ্রেন্ড ফ্রন্ট গেটে ওনাদের জন্য ওয়েট করছিলেন। তো ডক্টর ব্রুস বেক এন্ড ওনার ওয়াইফ যখন নামলেন গাড়ি থেকে, তখন উনি তাদেরকে স্বাগত জানালেন। তো ডক্টর ব্রুস বেক অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, ওর সাথে হাত করলেন, ভিতরে ঢুকলো। যখন ওরা ভিতরে ঢুকে বাসার দিকে যাচ্ছিলেন, তখন ডক্টর ব্রুস বেক খেয়াল করলেন যে বাগানের মধ্যে একটা মহিলা ফুল কাটছেন। তো ডক্টর ব্রুস বেক ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো যে ইজ দ্যাট ইউর অ্যান্ট, ওটা কি আপনার তোমার আন্টি? বলেন what are you talking about? I mean, এখানে তো কেউ নাই। ডক্টর ব্রুস বেক বললো যে না, আমি যে লেডির কথা বলছি যে ফুল কাট ছিল ওখানে, আমি এখন দেখছি না, বাট একটা লেডি ওখানে ফুল কাট ছিল। বলে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইটস ওকে, মেবি তুমি ভুল দেখছো। ওনার ফ্রেন্ড ওনাকে বুঝাতে চাচ্ছিলেন যে কোনো সমস্যা নেই। তো যাই হোক ডক্টর ব্রুস বেক 3 দিনের বাসায় ছিলেন। 3 দিনে তার মোটামুটি এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছিল। লাইক সাপোজ উনি আমাদেরকে বলছিলেন যে যখন উনি চায়ে এক চুমুক চা দিয়ে চাটা টেবিলে রাখলেন, সেকেন্ড চুমুক দিতে গিয়ে দেখলেন যে চাটা নেই। তারপর রাতে ঘুমাতে গেলে উনি সবসময় সিলিং এ, ওনার মনে হতো সিলিং এ ঠিক উপরে কেউ হাঁটছে, যেটা খুবই অ্যানয়িং। উনি আরো দেখেছিলেন যে উনি দ্বিতীয় দিন সকালবেলা নিউজ পেপার পড়ছিলেন, তো উনি হঠাৎ করে খেয়াল করলেন যে একটা বাচ্চা দূর থেকে দৌড়ে আসছে বাসায়। ওনার বন্ধুর বাসায় একটা বাচ্চা থাকাটা অস্বাভাবিক, বিকজ ওনার বন্ধুর কোনো ছেলে মেয়ে ছিল না। আর পাশের বাসায় ওনার ফ্রেন্ডের যে কাজিনরা থাকে, তাদের কোনো ছোট বাচ্চা নাই। তো জিনিসটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগলো। তো উনি জানতেন যে এরকম কিছু একটা আছে, তারপরে উনি ওনার গডকে স্মরণ করে রাখলেন, ওখানে ছিলেন। যেহেতু ওনার ক্লোজ ফ্রেন্ড, তো উনি ওনার ফ্রেন্ডের মনে দুঃখ দিতে চান নাই, সেই জন্য 3 দিন কষ্ট করে হলেও ওখানে ছিলেন। তো যেটা হয়, যেদিন উনি চলে আসবেন ওই দিনই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে। উনি চলে আসার জন্য রেডি হচ্ছেন আর ফ্লাইট রাতের বেলা। তো তখন আনুমানিক সন্ধ্যা 7টা বাজে। উনি আমাকে যেভাবে বলেছেন যে 7টা বাজে উনি রেডি হচ্ছিলেন। তো হঠাৎ করে খবর আসে যে ওনার ফ্রেন্ডের কাজিনের একটা ক্রিসমাসের দোকান ছিল, যেটা বাসার পাশেই একটা ছোট প্লাজার মতো করে, ওখানে একটা দোকান ক্রিসমাসের জিনিসপত্র বিক্রি করেন, ওখানে একটা দোকান দেন। তো হঠাৎ করে ওখানে থেকে একটা
কল আসে। কলে বলা হচ্ছে যে ওই ওনার কাজিন ওনার ফ্রেন্ডকে বলছে যে দোকানের ভেতরে জিনিসপত্রগুলো নিচে নিচে ফ্লোরে পড়ে যাচ্ছে, ড্রয়ারটা খুলে যাচ্ছে, ড্রয়ারের জিনিসপত্র বের হয়ে যাচ্ছে, লাইক উনি কোনোভাবেই সেটা আটকাতে পারছেন না। তো এটা শুনে ডক্টর ব্রুস বেক তিনি অবাক হলেন, ওনার ফ্রেন্ড অবাক হয়ে গেলেন। তো দুইজন একসাথে দৌড়ে দোকানের দিকে গেলেন। তো দোকানের ভেতরে যখন ঢুকলেন, ঢুকে দেখলেন যে দোকানের যে ক্রিসমাসের জিনিসপত্রগুলো আছে ওগুলো সব মাটিতে পড়া, কোন কোন ফ্লাওয়ার ভাস গুলো ভাঙা, লাইক ড্রয়ার গুলো খোলা, টোটালি একটা মেস ছিল। তো ডক্টর ব্রুস বেক তার ক্যামেরাটা নিয়ে গিয়েছিলেন ওখানে, আমি মোবাইলটা, তো ওনার মোবাইলের ফ্ল্যাশটা অন করা ছিল না। তো উনি মোবাইল দিয়ে নর্মালি ছবি তুলছেন, বিকজ ওখানে যাওয়ার পর ওনার মোবাইল ইউজ করে অনেক ছবি টবি তুলেছেন। তো মোবাইল দিয়ে ওই মেসের ছবি তুলতেছিলেন যে হ্যাঁ পড়ে গেছে, জিনিসপত্রগুলো নিচে পড়া, এগুলো সব ছবি তুলছেন। তো ছবি তুলতে তুলতে ওই দোকানের ভিতরে আর একটা ছোট রুম ছিল যেখানে ওনারা জিনিসপত্র স্টোর করে রাখতো। তো ওই রুমে লাইট অন করতে গিয়ে ডক্টর বেক দেখলেন যে লাইট অন হচ্ছে না, দ্যাট মিনস লাইটটা নষ্ট। তো উনি অন্ধকারের মধ্যে 3-4টা স্ন্যাপশট নিলেন, এমনিতেই জাস্ট স্ন্যাপশট। তো তারপর উনি চলে আসলেন, ওটার কোনো সলিউশন হয়নি। পুলিশ আসছে, পুলিশ এসে একটা রিপোর্ট করলো, বাট রিপোর্ট কার জন্য করবে, জিনিসগুলো অটোমেটিক হয়েছে ওনার ফ্রেন্ডের মতে, বিকজ যে এমপ্লয়িটা ভিতরে কাজ করতেছিল ওর সামনে জিনিসগুলো হয়েছে। তো ডক্টর ব্রুস বেক তখন সেই রাতে ব্যাক করলেন ফ্লোরিডার। উনি যখন ব্যাক করলেন তার 2-3 দিন উনি ওই ছবিগুলো দেখলেন না। তো তৃতীয় চতুর্থ দিন উনি ওনার কম্পিউটারে বসে ছবিগুলোর মোবাইল থেকে কম্পিউটারে নিলেন, ল্যাপটপে নিলেন, নিয়ে তো উনি ওনার ওই ভ্যাকেশনের ছবিগুলো দেখতে থাকলেন, যে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ওই সব ছবিগুলো উনি দেখতে থাকলেন। তো দেখতে দেখতে হঠাৎ করে ওই স্টোরের ছবিটা চলে আসে। তো স্টোরের ছবিগুলো যখন উনি দেখলেন তখনই অ্যাকচুয়ালি উনি নিজেকে আর কোনো কন্ট্রোল করতে পারলেন না যে উনি কি দেখছেন। যে প্রথমে উনি ঢোকার সময় স্টোরের পুরো স্টোরি একটা ছবি তুলেছিলেন। তো স্টোরের সামনে একটা ল্যাম্প পোস্ট, উনি দেখলেন যে ল্যাম্প পোস্টের পাশেই একটা আলো। ছবিতে যখন উনি জুম করলেন তখন দেখলেন যে একটা আলো, জাস্ট একটা আলো। ওই আলোটা আসার কোনো কারণ ছিল না, জানে না কেন আসছে, বিকজ ওনার ফ্ল্যাশ অন করা ছিল না। তারপর উনি আমি বলেছিলাম যে অন্ধকার ঘরের ভিতরে উনি একটা স্ন্যাপশট নিয়েছিলেন, তার থেকে 2টা ছবি উনি অনেক রিকোয়েস্টের পর আমাকে দিলেন। সো ছবিগুলো যখন জুম করলেন উনি একটা ছবিতে দেখলেন যে সবকিছু অন্ধকার, শুধু লেফট টপে একটা রেড লাইট জ্বালানো, লাইটের পাশে একটা ফেস, খুবই আচ্ছা, জুম করলে দেখা যায়। আর থার্ড যে ছবিটা উনি দেখলেন ওইটা সবচেয়ে ফ্রিকি ছিল, যে একটা ফেস, জাস্ট 2টা চোখ দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চার মতো। তো উনি যখন এই জিনিসটা দেখলেন উনি প্রচন্ড ভয় পেলেন। ওনার ওয়াইফকে ডাকলেন, দেখালেন, ওনারা দুইজনই ভয় পেলেন, সাথে সাথে ওনার বন্ধুকে কল দিয়ে ব্যাপারটা জানালেন। তো এরপরে তার কিছু সমস্যা হয়েছিল, বাট আমি আরেকদিন আপনাদেরকে এটা বলবো। এই ছিল ডক্টর ব্রুস বেকের এক্সপেরিয়েন্স। তো বাংলাদেশের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Gramophone. আমি ফাহাদ বলছিলাম, আমি লালবাগ থাকি, লালবাগ শেখ সাহেব বাজার। তো আমাদের এলাকাটা মেইনলি হিন্দুদের আবাসস্থল বলা যেতে পারে। 1970 থেকে 80 নাগাদ ওই এলাকায় এখনো প্রচুর হিন্দু বাস করে। আশপাশে লালবাগের মধ্যে মনে হয় 90% হিন্দু ওই এলাকায় থাকে। আপনি বলছেন জায়গাগুলোর নামও আপনার কাছে? হ্যাঁ, জায়গাগুলো হচ্ছে যেমন আমার বাসা হচ্ছে গঙ্গারাম বাজার, তারপর সুবলদাস রোড, জগন্নাথ সাহা রোড। তো এই কয়েকটা এলাকা, বিশাল এলাকা। যেমন গঙ্গারাম বাজারে আমার এলাকায় 2টা মসজিদ, পাশাপাশি 2টা মন্দির, পাশাপাশি 2টা মন্দির, একটা কালী মন্দির, একটা দুর্গা মন্দির। তো হিউজ এরিয়ায় ওদেরই বাস। আপনি আরেকটা কথা বলছিলেন, যে আমি বলছিলাম যে পুরনো ঢাকা থেকে অনেকেই আসেন এবং ওইখানে খুব আজব সব ঘটনা ঘটে, অনেক ভয়ের অনেক কিছু ঘটে। আপনাদের পাড়াতেও, আপনাদের মহল্লাতেও এরকম ঘটনা অনেক আছে। আপনারা দুজনই একই জায়গা থেকে এসেছেন। আপনি বলছেন যে ওটা একসময় বুড়িগঙ্গা নদীর পাড় ছিল। হ্যাঁ, আমি যদি এটা ক্লিয়ারলি বলতে চাই তাহলে আমাদের যে লালবাগ কেল্লাটা আছে, লালবাগ কেল্লার যে টিলা, এটাতে আগে বুড়িগঙ্গার পানি এসে আসতো, টিল ওইটা ছিল। তো যেন মানে বাহির থেকে কেউ আক্রমণ না করতে পারে, তখন আমরা শুনেছি যে ওই টিলা থেকে নাকি নিজেদের প্রোটেক্ট করতো ওরা। তো ওইটা ছিল বুড়িগঙ্গার তীর। তো আমাদের যে এলাকাটাতে, যেটা বিশেষ করে আমরা থাকি, এটা আমি বলতে পারবো একভাবে যেটা বুড়িগঙ্গার তীর ছিল, হয়তো 30-40 বছর আগে। শ্মশানঘাটও ছিল বলছি। শ্মশানঘাট, হ্যাঁ।
আপনি আমাদের থেকে আরেকটু ভিতরে যান, যেমন আমার সাথে আমার ফ্রেন্ড আসছে রাব্বি, ওদের বাসা নবাবগঞ্জ। তো নবাবগঞ্জ থেকে কিছু দূরেই গেলে আপনি দেখতে পাবেন শ্মশানঘাট। ওটা পড়েছে আপনার, ওটার নামই, এলাকার নামই শ্মশানঘাট, কেল্লার মোড় বলা হয়, কেল্লার মোড় শ্মশানঘাট। তো এটা হচ্ছে যদি আমাদের লালবাগ মানে শেখ সাহেব বাজার, গঙ্গারাম বাজার এগুলো এলাকায় যান, আপনি দেখবেন যে এটা ন্যাচারাল, সবাই দেখছে, সবাই শুনছে, কেউ বিশ্বাস করছে, কেউ করছে না, কিন্তু যারা দেখছে তারা বিশ্বাস করছে। কি হয় আপনাদের এলাকায় একটু যদি বলতেন? আমি যদি বলতে চাই তাহলে আমাদের বাসাটা হচ্ছে বাসার দেয়াল মসজিদের দেয়াল সাথে, মানে আমাদের বাসা থেকে পশ্চিম দিকে, আমাদের গলি থেকে যখন আপনি ঢুকবেন তখন পশ্চিম দিকে বাসা হচ্ছে ডক্টর হাফেজ আব্দুল গনি সাহেবের। উনি ডক্টরও ছিলেন, ইভেন হাফেজও ছিলেন। তো আমরা এই এলাকায় আসি 1994-এ। তো আমরা শুনেছি, আমরা দেখিনি যে উনার বড় মেয়ের 2টা সন্তান হয়েছিল তখন। তো ওই 2টা সন্তান মারা গেছিল, কিন্তু হাফিজ সাহেব কেন জানো ওই 2টা বাচ্চাকে বাসায় কবর দিছিল। এবং তারা কিভাবে মারা গেছে আপনার এটার ব্যাপারে আমরা কিছু তারা জানি না। share এটা করেন একটা নাই এই secret ব্যাপারটা। হয়তো আমাদের কাছে এখন রয়ে গেছে, এটার ব্যাপারে আমরা কিছুই জানি না। আচ্ছা, তো ওইখানে কবর দেওয়া হয়েছিল বাচ্চা 2টাকে। তো তারপর থেকে ঘটনাটা এমন ঘটছে যে যে যার বাচ্চা উনি হচ্ছে ফাতেমা আন্টি প্রায় পাগল, প্রায় স্বাভাবিক, খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক ছিল না সেটা হচ্ছে কবরের সামনে গিয়ে কথা বলাটা। আচ্ছা, উনি প্রায় কথা বলতো, কবরের সামনে গিয়ে বসে কথা বলতো বাচ্চাদের সাথে। মানে একটা মা বাচ্চাদের সাথে কথা বলছে দেখলেই বোঝা যায় যে বাচ্চাদের সাথে কথা হুম, বলছে। হুম। তো উনি কথা বলতো। তো হাফেজ মানে আব্দুল গনি সাহেব যেহেতু হাফেজও ছিলেন, উনি ডাক্তারও ছিলেন, উনি 2 ধরনের ট্রিটমেন্ট করেছেন। উনি উনার মেয়েকে হয়তো উনি রিটার্ন করতে পারেননি, সাইকোলজি হোক বা এটা আপনি মানে সুপার ন্যাচারাল পাওয়ার হোক, যেটাই হোক, কিন্তু উনি পারেনি। তো ঘটনাটা ঘটছে তারপর হচ্ছে উনি হাফেজ আব্দুল গনি সাহেব আমাদের যে মসজিদটা বাইতুল সালাম মসজিদ, ওই মসজিদের তাবলিগি জামাতের আমির ছিলেন। আচ্ছা, তো উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। জি। তো ফজরের নামাজ উনি স্বাভাবিক মসজিদে গিয়েই পড়বেন। এটা আমাদের মহল্লার সবাই জানে, এটা একবারে ওই এলাকা জুড়ে ঘটনা, এটা একবারে সত্য ঘটনা। আপনি যদি এলাকায় যান জানতে পারবেন, কারণ অনেকেই আমি শুনি ফেসবুকে বা অনলাইন মিডিয়াতে লেখে যে এখানে যারা আসে তারা নাকি বানিয়ে গল্প লিখে আসে। তো আমার তাদের উদ্দেশ্যে বলা থাকবে, আপনি এলাকায় গিয়ে একটু খোঁজ দিবেন যে এগুলো সত্য ঘটনা, থ্যাংক ইউ। ঠিক আছে? তো আমরা এখানে শুধু শুধু আসিনি, সত্য ঘটনাই বলতে, যে যা ঘটছে তাই বলছি। তো ঘটনা ঘটেছিল, উনি অজু করতে গেছে, উনি লুঙ্গি পরা অবস্থায় ছিল, উনি একটা মানে যে আমরা যা দেখেছি পরের দিন সকালে। তো উনি উনার মানে সকালবেলা উনার লাশ পাওয়া গেছে। উনার লাশটা ছিল এই যে তখন তো এত স্ট্যাবলিশ ছিল না এলাকা, তো ওইখানে পানি মানে পাবলিক কল থেকে পানিগুলো ইয়েতে জমা করা হইতো একটা ট্যাঙ্কের মতো। আচ্ছা, 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 আচ্ছা। তো ওই ট্যাঙ্কের ভিতর উনার মাথাটা ঢুকে, মানে উল্টো অবস্থায়, হুম। মাথা নিচে পা উপরে এই অবস্থায়। তো অনেকেই ধারণা করছে এটা একটা মার্ডার, বাট তার বডিতে কোনো স্ক্র্যাচ পাওয়া যায়নি। এবং উনি ওনার গাছ লাগানোর একটা পোস্টমর্টম হয়েছিল আপনি হ্যাঁ, বলছিলেন, postmortem এবং হয়েছিল। সেখানে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া কোনো মানে যায়নি। বডিতে কোনো দাগ পাওয়া যায়নি। আর আচ্ছা। উনি যে বাঁচার চেষ্টা করেছে এটার প্রমাণ ছিল তার আশপাশে উনার গাছ লাগানোর খুব ভালো শখ ছিল, উনার হবি ছিল হয়তো। উনি ভালো গাছ লাগাতেন, অনেকগুলো গাছ লাগাতেন, কলা গাছ, এই গাছ, ওই গাছ, পুরো ভরা ছিল। তো সব গাছগুলো জ্বর থেকে মাটি থেকে তুলে ফেলছে উনি। মানে উনার হাতে গাছের যে ডালপালে মানে গাছের উপরের অংশের যে এগুলো ওনার নখে নখে ঢুকে গেল। মানে মানুষের যে বাঁচার যে ইচ্ছা, এটাই তার দেখে বোঝা গেছে। শেষ মুহূর্তে শেষ পর্যন্ত উনি মুহূর্ত চেষ্টা করে পর্যন্ত গেছেন। উনি চেষ্টা করেছে। কিন্তু কেউ আঘাত করেছে, কেউ জোর না, করেছে, এইরকম কোন এরকম কিছু কোনো প্রমাণ, কিছু যে আলামত? একটা মানুষকে আপনি 70-80 কেজি মানুষকে সম্পূর্ণ টান করে দিবেন, অবশ্যই সে ইচ্ছে করে উল্টো হয়ে যাবে না। হুম, হুম, হুম। তো একটু তো দাগ থাকার কথা ছিল যদি এটা একটা মার্ডার হতো। তো এরকম কিছু কিন্তু হয়নি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে যদি হয় ঘটনাটা, যে আমি ক্লাস 10-এ পড়ি তখন, আমাদের 2008-এ মার্চ এপ্রিলের দিকে মনে হয় আমাদের এসএসসি পরীক্ষা হয়েছিল। তো আমার ঘরের 2 দিকে জানালা, পশ্চিম দিক আর দক্ষিণ দিক। তো এখনো মানে যদি আমি নাম বলতে চাই, আমার গার্লফ্রেন্ড মোহনা, ও প্রায়ই বলে যে তুমি জানলা লাগাই ঘুমাবা, জানলা খুলবা না। ও প্রায় রাতে ফোন দিয়ে যে জানলা লাগানো নাকি গেট লাগানো নাকি, ও এখনো ভয় পায় এটা নিয়ে। আমি অভ্যস্ত হয়ে পড়ছি।
তো যেমন এখানে কি হইতো, আমি পশ্চিম দিকে যখন বসতাম তো ওইখানে 2টা গাছ ছিল, যেটা তখন থেকে বলা হইতো এই গাছের নিচেই ওই ফাতেমানটির 2টা বাচ্চাকে দাফন করা হয়। দাফন আচ্ছা। করা হয়েছিল। তো আমি যখন বসতাম ওই বাচ্চাগুলো কি করতো, আমি যদি জানলা লাগিয়ে রাখতাম ও বাচ্চাগুলো করতো কি আকাশে খেলতো, ওই যে গাছটা ওই গাছের মধ্যে পা দিয়ে ঘুরতো, সিঁড়ির মতো দুজনের হাত ধরে নেচে 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 সিঁড়ির মতো আকাশের দিকে উপরে উঠতো, আবার ওইখান থেকে আবার ওই গাছের মধ্যে জাম্প করতো। আপনি নিজের চোখে দেখেছেন এটা এটা? আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমি কখনো দেখতে চেতাম না বা আমি দেখবো না, ধর ভালো লাগে না, আমি জানলা লাগাই দিতাম, তখন কি হতো, এক পশলা মনে হইলো যে বাতাস, অনেক প্রচুর বাতাস এসে আমার জানালায় বাড়ি দিত। জানালা খুললে আমি কিছুই দেখতাম না, ওদের খেলা দেখতাম, মানে ওদের কথা আমাকে দেখতেই হবে। তো 2009-10 এর দিকে 10 হবে, ওই নারিকেল গাছ আর ডাব গাছটা কেটে ফেলা হয়। তো আমার মনে কেন হয় কেটে ফেলা হলো এটা? ওটা বিল্ডিং করা হয়েছিল, আচ্ছা, বাসাটা আচ্ছা, আচ্ছা। বাসাটা বিল্ডিং করা হয়েছিল, এই জন্য কেটে ফেলছে। এবং ওই জায়গাটুকুর নিচেই ওই ফাতেমানটির 2টা বাচ্চার কবর ছিল। আচ্ছা। তো তারপর থেকে আমি কখনোই এটা দেখিনি। ওই বাসার লোকজনদের কোনো সমস্যা হয় কিনা জানেন আপনি? ওই বাসার লোকজনের আগে সমস্যা হতো, আগে ওনারা সমস্যা আগে হতো। রাতে বের হতো না, আচ্ছা, মানে একেবারে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ একা বের হতো না। আচ্ছা। আমাদের বাসায় যেমন আমার মা যখন প্রেগনেন্ট ছিল, আমার ছোট ভাই বোন আছে, হুম। আমার দাদিও না করতো যে তুমি বের হইও না, এই এলাকায় আছে, ওনারা বিশ্বাস করতো। যেমন আমার যে বাসা থাকি, এই বাসা মন্দির ছিল। আচ্ছা। তো এই বাসা মন্দির ছিল, তো আমার দাদি আবার কি করেছিল, কোন হুজুর থেকে, এটা একটা ধারণা, সত্য মিথ্যা জানি না, যে পিন যেটা আমাদের বাসার চারদিকে গজাল যেটা গজাল ঢুকাই দিছিল, যে দাদি বলছিল তোমাদের বাসা এখন তোমাদের বাসা প্রোটেক্টেড। একটা সত্য মিথ্যা আল্লাহ মাহবুদ জানে, কিন্তু আমাদের বাসায় কখনো এফেক্ট করেনি, যেটা ওই বাসায়। তারপর ওই বাসার সাথে একটা বাসা ছিল, এখনো আছে, ইকবালদের বাসা আমরা ওই এলাকায় বলি। তো ওদের বাসায় অনেক সময় দেখা গেছে এই ঘটনা। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন আমাকে যে আপনার বাসার একদম পাশেই মসজিদ, তাই না? পাশেই মসজিদ, এবং আচ্ছা, আপনারা এটা নিয়ে একটা বন্ধু-বান্ধব- মজার ব্যাপার বলি। আমরা পুরান ঢাকা, তো আমাদের ইউনিটটা অনেক, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে খুবই কানেক্টেড আমরা। তো আমার 2টা চাচা আছে, আমরা একসাথে প্রতি বৃহস্পতিবার রাত কার্ড খেলতাম। তো আমার ঘরে বসে কার্ড খেলতাম। আমি আমাদের বাসাটা 3 সেট, কিন্তু আমার বাসাটা হচ্ছে একতলা, মানে একতলার উপরে রুম। আচ্ছা, 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 তো আমার বাসা জানলা খুললে পুরো এলাকা দেখা যায়, আচ্ছা। পুরো এলাকা দেখা যায়, মানে যা আছে সব দেখা যায়। তো মানে আমরা এত ডেভেলপড এরিয়া না ওই এলাকাটা, কিন্তু দেখা যায়। তো আমরা কার্ড খেলতাম। তো ওরা যখন কার্ড খেলতো, একদিনের ঘটনা বলি, আমরা কার্ড খেলতেছিলাম, হঠাৎ করে 3টা-4টার দিকে মসজিদ থেকে মনে হচ্ছে যে কে যেন দৌড়াচ্ছে এদিক ওদিক, মানে ছন 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 শব্দ, মানে হুলস্থুল লেগেছে মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে। আচ্ছা। তো আমি তো শুনে অভ্যস্ত, কিন্তু ওরা অভ্যস্ত না। তারপরে সবাই শুনছে না? সবাই শুনছি আমরা। মানে ওইখানে একজন ছিল, তারেক আজিজ নাম ওর, সাদ্দাম আমরা ডাকনাম, নিকনেম। তো সাদ্দাম বলতেছিল কি রে, আমি বললাম সমস্যা না, তুই খেল। মানে আমি তো খেলবোই না এখন, আমি ঘুমাবো এখন লাইট টাইট বন্ধ করে ও ঘুমাবে, কাঁদতেছে। তো এটা কিন্তু আমার আপনারা দেখেছিলেন উঁকি দিয়ে যে ওই পাশে কি হচ্ছে? এটা দেখা যাবে না তো, কিছু দেখা যাচ্ছে না, না? মসজিদ তো দেয়াল দেয়া, আচ্ছা। মসজিদ তো খোলা না, দেয়াল দেয়া, কিন্তু মসজিদের হ্যাঁ। দেয়াল পেয়েছি আমরা একটু। আচ্ছা, কিন্তু ওই সময় কয়টা সময় তখন বাজে, তখন আপনি বলেন 3টা-4টার উপরে। সুতরাং ওই সময় তো আসলে নামাজের সময় না যে মানুষজন ওখানে আর নামাজ পড়লে পায়েল পরে কে নামাজ পড়তে যায়? আচ্ছা, ওইরকম একটা শব্দ, ওইরকম একটা শব্দ। খুবই অদ্ভুত ব্যাপার। পায়ের শব্দ একটা জিনিস, পায়েলের শব্দ একটা জিনিস। রাইট। আচ্ছা, আমি তো আপনার কাছে আবার আপনার ঘটনা শুনবো। আপনাদের ওই এলাকাতে মানে আপনাদের বাসার আশেপাশে আরো অনেক ধরনের ঘটনা ঘটে, আপনারা বলছিলেন, এবং অনেকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন। এই যে বাচ্চাগুলোর কথা বললেন আপনি, যে 2জন বাচ্চাকে আপনি দেখেন, আপনার ওই সময় কেমন লাগতো? ভয় লাগতো না প্রথম? আমি ক্লাস 8 থেকে একা থাকি। প্রথমে আমার একটা প্রবলেম ছিল, আমি ঘুমাতে পারতাম না। আমি রাতে বিভিন্ন জিনিস দেখতাম স্বপ্ন, যেটা আমাকে মানে আমি সকালবেলা মনে করতে পারতাম না, বাট আমার রাতে রাতে করতাম, এটা আশপাশে শুনতাম, কিন্তু ঘটনা সত্যি এগুলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঘটতো আমার সাথে। তো আমাকে অনেকভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, যেটা এক ডাক্তার বলছিল পরে যে ও বড় হলে ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। বিভিন্ন এই কবিরাজ টবিরাজ দেখো, বলছে বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার এখনো মনে আছে স্পষ্ট, ভাট মসজিদের এক ইমাম সাহেব বলছিল যে আমাকে এই কথাটা, আমার এখনো এই কথাটা মনে আছে,
যে ও যখন দেখে সহ্য করতে পারবে তারপর থেকে আর কাঁদবে না। ও আচ্ছা দেখে সহ্য করতে পারে না। আচ্ছা আর যেটা মেন ব্যাপার, মানে আমি যদি আমার ব্যক্তিগত ভাবে বলি, এই একটু হার্ড হয়, অনলাইনে বলবো কিনা অন এয়ারে বুঝতেছি না, যে আমি 2-2.5 বছর বয়সে আমার মাকে হারাই, আমার ভাইকেও হারাই। তো আমি অনেক সময় ওনাদের দেখতাম, দেখতেন আপনি? আমি দেখতাম এমন দেখতাম ওরা আসতেছে আমার সাথে খেলতেছে, আমার মা আমাকে কোলে নিচ্ছে। কিন্তু আমার এটা এখনো মনে আছে, আমি যখন আমার দাদি মারা যায় 97-এ, হুম, তো আমি 96 আমার ছোট বোন হয়, আমার মা মারা যায় 93-তে। তো আমি 97-এ যখন দাদিকে বলি এই ঘটনাটা, তারপর থেকে আমার মা আর আমার সাথে আপনার কখনো কাছে দেখা করে কোনোদিন আর আসেননি? আমার কাছে আর কখনো আসেনি। কিন্তু আমি আমার মাকে দেখতাম, তখন তো আপনার নিশ্চয়ই ভয় লাগতো না? ভয় লাগতো না, আমি বুঝতাম না। ওই তখন আপনি কোলেও নিয়েছে আপনি বললেন? হ্যাঁ, আমাকে কোলেও নিয়েছে, আমি আমার ছোট ভাইয়ের সাথে খেলেছি। আচ্ছা আমার খেয়াল আছে, কারণ না আমার তখন বয়স 7-8 বছর, আমি এমন না যে ভুলে গেছি, রাইট। আমার খেয়াল আছে। তো এইরকম ঘটনা তো তারপরে আর কখনো আসেনি। আর এই যে আপনি দুটো বাচ্চার কথা বললেন, এই বাচ্চা দুজনকে কি শুধু আপনি দেখেছেন না আপনাদের এলাকার আরো অনেকে? এলাকার অনেকে দেখেছে, এলাকার অনেকেই দেখেছে। এমনকি এইভাবে দেখতে একটা মা কোলে নিয়ে ওই বাচ্চাগুলো হাঁটতেছে, তখন ধারণা করা হয়েছিল এটা ফাতেমা আন্টি হয়তো হাঁটতেছে বা কোনো কিছু নিয়ে, কিন্তু এখনো এটা সিক্রেট যে এটা কি আসলে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরে আসবো যদি সময় থাকে। আমরা পরবর্তী, আপনার সাথে রাব্বি এসছেন, আমরা রাব্বিও পুরান ঢাকা থেকে আসছেন, আমরা রাব্বির কাছে ঘটনায় চলে যাব। আপনার এলাকায় আমি আপনার ঘটনায় যাওয়ার একটা কথা বলবো যে আপনি খুব একটা অদ্ভুত কথা বলবেন যে আপনার এলাকায় একবার সুমন ভাইয়ের স্টুডিওতে সেরকম কাছাকাছি একটা জিনিস বলেছিল। আপনি বললেন যে আপনাদের পুরান ঢাকার লালবাগ যে এলাকা বা যে এলাকায় আপনি থাকেন সেই এলাকায় বস্তা রিলেটেড একটা ঘটনা বলছেন। কি বলেন তো, কি হয় এটা? হ্যাঁ, যে এরকম যে অনেক সময় রাতে যারা বাসায় ফিরে বিভিন্ন কাজে থেকে, তো তারা দেখে যে তারা যখন হাঁটতে থাকে রাস্তায়, তার পেছন থেকে দেখা যায় একটা বস্তা গড়াগড়ি খেয়ে খেয়ে তার পিছনে পিছনে আসতে থাকে। যদি সে থেমে যায়, বস্তাটাও থেমে যায়। যখন সে কোনো সাহসী লোক যদি মনে করে যায় সামনে যে দেখি বস্তাটা কি, তখন দেখা যায় বস্তাটা আবার পেছনের দিকে যেতে থাকে। তো এইভাবেই অনেকেই দেখছে বিভিন্ন ঢাল দিয়ে নামতেছে বস্তা। তো এটা বিভিন্ন দেখা যায় যে আমার বন্ধু ফাদ বলে গেল যে নদীর তীর যেটা, তো আমাদের দেখা যায় বুড়িগঙ্গার তীর যেটা বেরিবাত, তো এখান থেকে নামতে গেলে ঢালটা আছে, এখনো আচ্ছা। একটা ঢাল জায়গা। আচ্ছা। তো ওই ঢালটার মধ্যে একটু বেশি দেখা যায়। ওই ঢালগুলো গেছে কয়েকটা গলির মধ্যে দিয়ে, যেমন একটা গলিতে একটা ঢাল, আবার কিছু দূর গেলে একটা গলিতে একটা ঢাল। ওই বিভিন্ন ঢালের মধ্যেই ওই বস্তাগুলো পাওয়া যায়। যে নামতেছেন খুব শুনশান সেই ঢালের মধ্যে বস্তা গাছ করে ঘুরে ঘুরে তার পেছনে আসতে থাকে। আচ্ছা, আপনাদের এলাকার খুব ভয়ঙ্কর একটা ঘটনা তাহলে আমরা শুনি, যে ঘটনাটা আসলে মোটামুটি সবাই জানে এলাকার, এবং যে কেউ যদি খবর নেন তাহলে সেটা সম্পর্কে জানতে পারবেন। এরকম একটা ঘটনা আমরা তবে শুনি। ফাহাদ যেরকম চমৎকার করে বললেন, আশা করছি যে আপনার ঘটনা শুনেও সবাই আরো বেশি উৎসাহী হয়ে যাবেন। এটা খুব অনেক আগের ঘটনা, তখন আমি ক্লাস 7-8 পড়ি, 2003 এরকম। তো একদিন এক রাতে, তো আপনি হয়তো জানেন যে লালবাগের বিয়ের শো গুলো অনেক রাত পর্যন্ত হয়ে থাকে, তো এরকমই আমি এক বিয়ের দাওয়াত খেয়ে রাতেই ফিরতেছিলাম একা। তো ফেরার পথে আমার বাসা যেতে মেন রোড দিয়ে যাওয়া যায়, তো আমি কিছু দূর আগে মাঝখানে একটা গলি পড়ে, আমি ভাবলাম যে মেন রোড দিয়ে যাওয়ার দরকারটা কি, খুব শর্টকাটে গলিটা দিয়ে পার হয়ে যাই। তো ওই গলিটার কিছু বদনাম আছে আর কি, যে লোকমুখে বলা গলিটা ভালো না, এবং অনেকে অনেক হ্যারাসমেন্ট হয়েছে সেই গলিতে। তো আমি আর সেই কথা মাথায় না রেখে গলিটার মধ্যে ঢুকিয়ে পড়ি। তো গলিটার মাঝখানে যেতে 3 রাস্তার মোচড়ের মতো, সেখানে একটা ডাস্টবিন, বিভিন্ন বিল্ডিং ফ্যামিলি বাসায়। আচ্ছা, তো ওই ডাস্টবিনের কাছে যেতেই হঠাৎ করে দেখি যে একটা বসে আছে, বউ সেজে একটা লোক, মেয়ের আকৃতি বসে আছে। তো আমি ফার্স্টে এত খেয়াল করিনি, ভাবলাম যে হয়তো বা কোনো ভিক্ষুক টিটুক বা বসে থাকতেই পারে। তো কাছে যেতেই দেখলাম ঘোমটা দেয়া বউ বেশে বসে আছে। তো আমি যে ফার্স্টে খুব থমকে গেলাম, কি এটা। তো ফার্স্ট মনে হলো যে বিয়ে বাড়ি থেকে আসছি, বউ থাকতেই পারে। তো এরকম ভাবার কিছু আরেকটু আগে বাড়তেই যে দেখি 1-2টা করে পুরো গলিটাই সেই বউ সাজে বসে, মানে অনেক দিয়ে ভরে গেল। এখন তো আস্তে আস্তে ভয় লাগা শুরু হয়ে গেল। তো আমি তখন আর ডিসিশন নিতে পারতেছিলাম না যে কি করব। একবার ভাবলাম পিছনে দৌড় দিই, তখন নিজেকে আর ঠিক মতো সামলাতে পারছি না, পুরো হাত পা জমে যাচ্ছে। তো আস্তে আস্তে দেখলাম এক প্রকার গঙ্গানি আওয়াজ শুরু হলো, নাকি সুরের কান্না যেটা বলে।
যে মেয়েরা যে প্রকার কান্না করে এরকম আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকলো। হুম তো আমারও ভয়ও বাড়তে থাকলো আস্তে আস্তে। আমি দাঁড়া থাকতে থাকতেই ওইখান থেকে বউ যেগুলো সে যে বসেছিল সেগুলো দাঁড়াতে থাকলো। এভাবে আস্তে আস্তে দাঁড়ালো। তো এক প্রকার নড়াচড়া তারা শুরু করলো। আস্তে আস্তে সবাই একটু একটু করে ঘুমটা খুলতে শুরু করলো। তখন আমি একজনকে নোটিস করলাম যে কি এটা। আমি তখন যেহেতু ছোট, এতটা সাহসও নাই, আবার এতটা ভয় পাচ্ছি সেরকম না। তো একটু নোটিস করতে দেখলাম যে বিবস্ত্র এক চেহারা, আচ্ছা মাথায় চুল, মেয়ের আকৃতি, হুম খুব কুৎসিত, আর একটা চোখ আছে, আর একটা চোখ সেরকমই গর্তের মতোই পিটপিট করে জ্বলছিল, দাঁতগুলো সামনে দিয়ে বের হওয়া। তো এরপর দেখে মানে আমার দিকেই আস্তে আস্তে হাঁটতেছিল। এরপর থেকে আমি আর মানে কিছু বাড়তে যে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর কোনো ঘটনা মনে নেই। পরবর্তী সকালবেলা শুনি যে আমি বাসা যেতে দেরি হওয়াতে আমার আব্বু খুঁজতে বের হয় এবং সে গলিতে আমাকে খুঁজে পায়। তো সেখান থেকে আমি সকালবেলা জানতে পারি যে আমি ওখানে শুয়েছিলাম গলিতে। তো সেরকম কোনো ক্ষতি হয়নি। তো এই ঘটনা কিন্তু আমি মানে আপনাদের যে বউ দেখার ঘটনা যে রাস্তার পাশে, এই ঘটনা কিন্তু আমি বিভিন্ন জনের কাছেই শুনেছি যে পুরান ঢাকায় এরকম একটা প্রচলিত একটা ব্যাপার আছে। অনেকে বলেন যে ওই সে ড্রেন থেকে তুলে ময়লা খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ right. এরকম ধরনের বেশ কিছু ঘটনা কিন্তু ওখানে আছে। আপনাদের ওইখানে তার মানে এই যে বউয়ের কথা বলছিলেন, তাকে অনেকেই দেখেছেন। হ্যাঁ, এটা আমাদের এলাকায় প্রচলিত বলতে এরকম অনেকের সাথে ঘটেছে। কাউকে হয়তো বা দেখা যাচ্ছে যে চর মেরে গেছে বা ধাক্কা মারতো, এরকম করে বিভিন্ন অনেকে তান্ত্রিক দেখেছে। বা ওই গলিতে একটা মাদ্রাসা আছে, সেখানকার হুজুর বলেন আরো ইমাম সাহেবরা আছেন যাদেরকে তারা ওখানকার যেটা বললো যে ওখানকার মানে যে বউ যেটা, সেটা একটা মেয়াকিতে এরকম 7টা আছে পেতনি। তো এই 7 জায়গা ছড়িয়ে আছে, তার মধ্যে ওই জায়গায় একটা যারা 1000 বছর আগে থেকেই এখানে বাস করতেছে। আর এরকম আরেকটা বোনের ঘটনা, যেটা আমাদের এলাকায় এক ছোট ভাই মাদ্রাসা পড়ে, ওকে পজেস্ট করে। এবং যখন ও প্রচুর মাসে পজেস্ট করে মাদ্রাসা স্টুডেন্ট, তো দেখা যাচ্ছে যে ও পজেস্ট হওয়ার পর ও বিভিন্ন ডোবা, ডাস্টবিন, ঠিক ওইসব জায়গায় যে দাঁড়িয়ে থাকে, মাদ্রাসা যাচ্ছে না, এবং বিভিন্ন অদ্ভুত আচরণ, যাকে পাচ্ছে খামচানোর চেষ্টা করছে, বিভিন্ন পজিটিভ অ্যাক্টিভিটিস দেখানো শুরু করে। তো যখন তাকে ইমাম সাহেবের কাছে নেওয়া হলো, তখন ইমাম সাহেব ওই একটার সাথে মানে যে আপনি তার সাথে কনভারসেশন করার পর মানে ইমাম সাহেব যেটা বললো, ও নাকি ওকে পছন্দ করছে এবং ওকে বিয়ে করতে চায়। আচ্ছা, তো ছেলেটা বয়স 10 থেকে 12 বছর হবে। তো বললো যে ওকে খুব পছন্দ হয়েছে, ও দাঁড়িয়েছিল ওর গাছটা নিচে, এবং তাকে খুব পছন্দ হয়। তো ইমাম সাহেব অনেক কিছু করে তাকে ওই পজিটিভ থেকে রক্ষা করে, এখন মোটামুটি সে সুস্থ। ওকে, আমরা একটু আরজু ভাইয়ের কাছে আবার চলে যাই। আপনাকে থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। এবং তার মাঝখানে আমরা কিছু SMS পড়ি। আরজু ভাই, আপনি বলছিলেন যে আপনার কাছে ঢাকার মিরপুরের ঘটনা আমরা আবার পরে আসবো। মানিকগঞ্জ না কোথাকার একটা ভয়ঙ্কর ঘটনা আছে, সেই ঘটনাটা আমি একটু শুনে আসি। আচ্ছা ভাই, সেটা হচ্ছে 1997 এর কাহিনী। সেই বছর আমার নানা মারা যায়। তো নানার বাসাটা ছিল মফস্বলে, আর ওনার কবরটা দেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। তো উনি ওই এলাকার একটু বিশিষ্ট লোক হওয়ার কারণে ওনাকে 2-3 বার জানাজা দেওয়া হয়। আচ্ছা, তো জানাজা দেওয়ার পরে তো যখন কবর দেওয়া হয়ে যায় তখন সবাই ব্যাক করে মফস্বল শহরে। তো আমার আর আমার কাজিন মাসুমের ওর একটু দেরি হয়ে যায়, সন্ধ্যায় হয়ে যায়। তো আমরা দুইটা ফনিক সাইকেল নিয়ে রওনা হই, মানে 3-4 কিলো আমাকে মফস্বলে আসতে হবে, এরকম একটা ডিস্টেন্স। তো এই 3-4 কিলো আসতে হলে আমাকে একদম চক, যেটা আর কি মানে চারদিক দিয়ে ক্ষেত আর কি, মাঝখান দিয়ে রোড চলে গেছে, একদম খুবই অন্ধকার ছিল সেই দিনটা, সেই সন্ধ্যাটা। তো আমরা দুইজন আস্তে আস্তে করে সাইকেল নিয়ে আগাচ্ছি। তো হঠাৎ করে মানে একটা জায়গায় এসে আমার কাছে একটা মানে কানে এরকম একটা শীষ দেওয়ার মতো একটা সাউন্ড হলো, মানে খুবই তীক্ষ্ণ একটা সাউন্ড। হ্যাঁ, খুবই মানে একটা শীষ দেওয়ার মতন একটা প্রচন্ড একটা তীক্ষ্ণ সাউন্ড হয়েছে। তো এই সাউন্ডটা হওয়ার পরে আমি আরো একটু জোরে সাইকেল চালানোর চেষ্টা করছি। আমি মনে করছি আমি অনেক দূর চলে গেছি, কিন্তু হ্যাঁ, তো বাম পাশে তাকায় দেখি যে না, আমার বাম পাশে একটা হিজল গাছ আছে ওখানে। তো হিজল গাছ দেখতে পাচ্ছি, হিজল গাছটা আছে আমার বাম পাশে। তো আমাকে কিন্তু ক্রস করে চলে যাওয়ার কথা অনেক দূর, কিন্তু আমি যেতে পারতেছি না।
কেন যেতে পারছেন না? আই ডোন্ট নো, আমি আচ্ছা। যেতে পারতেছি না কেন আমি বুঝতেছি না। আমি সাইকেল প্যাডেল মেরে যাচ্ছি, সাইকেল এখানে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। সাইকেল যদি আপনি এক ধরনের ব্যায়াম করেন, একটা সাইক্লিং আছে যেটা, বা সাইকেল স্ট্যান্ড তুলে দিয়ে চালালে যেরকম হ্যাঁ হবে। দ্যাটস রাইট, হ্যাঁ এরকম অনেক এক্সারসাইজ করে যেটা, সেরকম মনে হচ্ছে যে আমি প্যাডেল দিচ্ছি জোরে জোরে জোরে, কিন্তু এটা আগাচ্ছে না, স্ট্যাক হয়ে আছে। তো এই অবস্থাতে আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে মাসুমকে বললাম যে মাসুম থাম। ও একটু আগে চলে গেছিল সাইকেল নিয়ে, আমি বললাম যে মাসুম থাম। তো এই কথাটা বলার পরে তখন ও আমাকে বলছে, যেটা আমি শুনেছি এখান থেকে, যে হ্যাঁ আপনি যেভাবে পারেন এইখান থেকে চলে আসেন, আমার কাছে চলে আসেন, আপনি যেভাবে পারেন। কিন্তু আপনি সে আসছে না। সে আসতেছে না, সে স্থানীয়, হ্যাঁ ও আসতেছে না এদিকে, আমাকে শুধু বলছে যে আপনি যেভাবে পারেন ক্রস করে এটা চলে আসেন। তো আমি যেহেতু আগাইতে পারতেছি না, তখন আমি তো বুঝছি তো কিছু ঝামেলা আছে। তো আমি দৌড়াদৌড়ি পড়া শুরু করে দিছি। তো দৌড়াদৌড়িতে একটা সময় দেখে যে আমি পড়ে গেছি ওই জায়গাটায়, কিন্তু আমি স্ট্যান্ড বাম পাশে দেখলাম যে হিজল গাছটা স্টিল এখানেই আছে, পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে আমি দাঁড়াইয়া সাইকেলটা নিয়ে হাতে নিয়ে হেঁটে ওর কাছে গেছি। তো ও আমাকে দেখে বলছে, না ঠিক আছে আরজু ভাই, কিছু বলার দরকার নেই, আপনি সামনে আগান, আসেন বলতেছি। তো বলছে, আমার কি হয়েছে এখানে, কি সমস্যা? বলছে আরজু ভাই, হিজল গাছটা তো এমনিতে 200-300 বছর এটার বয়স, আর এখানে অনেক কিছু দেখে, অনেকেই ভয় পায়। তো আমি বললাম, তুই কি দেখছিস এখানে? এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে উনি কি দেখছেন, যে আসলেন না কেন গেলেন হ্যাঁ না কাছে? তুমি আসলা না এখানে, আমি তখন Right. দেখলাম। ও যেটা বললো যেটা হচ্ছে, ও দেখছে যে এখানে ওই জায়গাটায়, মানে আমি যেখানে ছিলাম সেখানে পুরো একটা মানে ঘূর্ণির মতন বালু, মানে ধুলাবালিতে উঠতেছে এরকম। আচ্ছা। দেশের বাড়িতে বাউকুড়ানি বলে, হুম। হ্যাঁ মানে এরকম ঘূর্ণিতে যেটা উঠে, আমাকে আচ্ছা, দেখা আচ্ছা। যাচ্ছে না, আপনাকে দেখা না যাচ্ছে ও না। আমাকে দেখতে পাচ্ছে না। কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি আমাকে আমি থামতে যে বলেছেন। ডাকতেছি, হ্যাঁ, ও এক্স্যাক্টলি। থামছে। ওখানে দেখছে যে হিজল গাছটা এখানে আমি আছি, এবং আমাকে দেখা যাচ্ছে না, এবং পুরো একদম পাতা টাতা নিয়ে একদম মানে বালুর মতন একটা ঝড়ের মতন হচ্ছে, শুধু আমার ওই জায়গাটা আমাকে কেন্দ্র করে, ঠিক আছে, ঝড়ের মতো হচ্ছে। ওইটা আমাকে ও দেখতেছে, আর সেই হিজল গাছটা উপরে নাকি ও দেখতে পাচ্ছে এটা কালো নিকোষ একটা খুব অদ্ভুত একটা জিনিস, কালো একটা খুবই কালো অন্ধকার মতো, ও ওটা হিজল গাছের নিচে খুব ঘুরপাক খাচ্ছে, রাউন্ড দিচ্ছে, আর আমাকে এখানে তো পুরো রেখে গেছে। কিন্তু আমি কিন্তু এখানে আমি কিন্তু বুঝতেছি না যে এখানে কোনো বাতাস হচ্ছে কিনা, কিছুই কিন্তু না, নর্মাল ওকে আমি দেখতে পাচ্ছি যে ওখানে এক জায়গায় দাঁড়াইছে সব। তো এই কাহিনীটি করার পরে আমি যখন ওকে বললাম যে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ওর বাসায় যেয়ে বাদ বাকিটা শুনবো। তো ওইখানে নাকি রাসেল ভাই অনেকেই ভয় পেয়েছে, যদিও এখন এই গাছটা নাই, 3-4 বছর খুব আগে। অদ্ভুত একটা জায়গা, হ্যাঁ, অদ্ভুত একটা ঘটনা right. বলেন আপনি। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো এবং আপনার একটা ঘটনা, আরেকটা ঘটনা আমরা শুনবো, তার আগে আমরা ছোট বিরতিতে যাবো। আচ্ছা ঠিক আছে রাসেল ভাই, এই ঘটনাটা হচ্ছে 1985 এর দিকে, যখন আবার বাসা রিলেটেড আচ্ছা। ফিরে আসতেছি এখানে। তো যখন আমাদের এখানে আমরা যখন মিরপুরে আসি, তো তখন এখানে এত মানুষ ছিল না, একদম খুবই কম মানুষ ছিল। আর আমাদের বাসার পাশে ছিল একটা নদী, মানে এখন খাল আর কি, তখন খাল ছিল, এখন কিছু না, এখন তো বিল্ডিং টিল্ডিং উঠে গিয়েছে। আর ওই খালের ঠিক ওই পাশেই, মানে অপোজিটেই ছিল একটা মানে জঙ্গলের মতো। আচ্ছা। এবং এখানে দেখা গেছে যে এই জঙ্গলটার মধ্যে অনেক তাল গাছ ছিল, সারি করে বেঁধে, কেউ হয়তো বা তাল পারতো ওইখান থেকে সামথিং। তো আমাদের বাসা থেকে দেখা যেত, খুব স্পষ্ট দেখা যেত জায়গাটা। তো আমাদের বাসার ছাদের একতলা বাসা, তখন ছাদে উঠলে একদম মোটামুটি স্পষ্ট সবকিছু দেখা যেত। তো সন্ধ্যার সময় আমার 3 বোন ওরা ছাদে উঠতো, সাথে আমি উঠতাম। তো ওরা একটা জিনিস খেয়াল করছে যে একদিন সন্ধ্যার সময় যে ওই একটা তাল গাছ থেকে একটা মানে আগুনের মতো, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে একটা ফুটবলের মতন, এটা আগুনের মতন একটা গোল, সেটা একটা রাউন্ড করে আরেকটা তাল গাছে যাচ্ছে, আচ্ছা। রাউন্ড করে ওই তাল গাছটা থেকে আরেকটা তাল গাছে যাচ্ছে। তো এরকম করে যাচ্ছে একটা থেকে একটা। তো এটা দেখার পরে ওরা প্রথম খুব ভয় পেয়ে যায়, এখানে কেউ নাই আশেপাশে, এরকম একটা জিনিস দেখলো, মানে আগুনের গোড়াটাই। জাস্ট রাইট। আচ্ছা। তো ওরা তো সাথে সাথে নিচে চলে আসে। তো আসার পরে আর আম্মুকে বলে না, জিনিসটা ভাইয়ের সাথে শেয়ার করে, আমার যে ভাইটা বড় ভাই। তো ওকে বলার পরে ও বলে যে ঠিক আছে এটা কি আমি দেখবো। ও যখন ছাদে উঠে সেটা আর আমরা দেখি না, সন্ধ্যার পরে যখন ছাদে উঠে তখন সেটা একদম নাই, 2-3 বার ট্রাই করছে, দেখতে পারেনি। একদিন আপুরা আবার যাই হোক আবার ছাদে ওঠা শুরু করছে। তো ওঠার আমরা গল্প করতেছি, হঠাৎ করে আমার ছোট আপু বলতেছে যে আচ্ছা এটা কি বলার পরে সাথে সাথে আমরা পিছনে তাকাই দেখি আমাদের ঠিক বাসার ঠিক উপরে 8-10 হাত উপরে হবে একটা বড় 5 ফিটের একটা ব্যাসের একটা আগুন জাস্ট দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, এটা দেখার পরে একদম কাছে, তো বুঝতেই তো পারতেছেন যে একদম সবাই খুব ভয় পেয়ে গেছে, ভয়েস ট্র্যাক হয়ে গেছে, নড়তে পারতেছিল না। এবং এটা করার পরে আমরা
মানে বলতে গেলে উড়ে চলে আসি নিচে। রাইট। তখন আম্মুর সাথে শেয়ার করি ব্যাপারটা। তো তখন আম্মু তো বলে ঠিক আছে তোমাদের আর যাওয়ার দরকার নেই ছাদে, আর সন্ধ্যার সময় তো অবশ্যই প্রশ্নই ওঠে না। তো এইগুলো করার পরে ভাইয়াকে যখন বলা আছে, ভাইয়া বলছে ঠিক আছে আমি যাই দেখবো যে কি হয়েছে, তাল গাছ এখানে কি যায় বা এই জিনিসটা এখানে আসে কেন। তো ভাইয়া কি করছে, ভাইয়া ফ্রেন্ডকে নিয়ে ওই খালটা পার হয়ে জঙ্গলের কাছে যায়। যাওয়ার পরে ওই তাল গাছে গিয়ে দেখে যে তাল গাছের মধ্যে অনেক বড় বড় পেরেক গাড়া, আচ্ছা। সাথে হচ্ছে অনেক কাগজ টাগজ মোড়ানো, নিচু হুম। কিছু কাগজ টাগজ পড়ে আছে, দেখা গেছে ওই আরবি টারবি লেখা এরকম কিছু হতে পারে। তো এইটা করার পরে ভাইয়া বলছে না জায়গাটা তো বেশ ভালো না। তো ও আর ফ্রেন্ডটা চলে আসতে থাকে, এই সময় একটা লোকের সাথে দেখা হয়। তো লোকটা বলে কি ব্যাপার আপনারা এখানে? তো ভাইয়া বলে যে হ্যাঁ আমরা এরকম দেখি একটা আগুনের মতন। তো লোকটা রিপ্লাই দেয় যে না এখানে জায়গাটা অনেক খারাপ, আপনারা আইসেন না এদিকে। হুম। আর লোকটা একটা ইনফরমেশন দেয় ভাইয়াকে যে ওখানে একটা কুয়া আছে, কুয়াটার কাছে নিয়ে যায় পাশেই। হুম। কুয়াটা পরিত্যক্ত এবং উপরে কিছু আর কি দিয়ে ঢাকা ছিল। আচ্ছা। তো তখন ভাইয়াকে বলে যে দেখেন এই কুয়াটায় 1971-এ এখানে মুক্তিযোদ্ধারা রাজাকাররা মুক্তিযোদ্ধারা জবাই করেছে, আচ্ছা। জবাই করে করে ফেলতো এখানে। অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের মিরপুরে কিন্তু অনেক বধ্যভূমি আছে। রাইট। হ্যাঁ, আপনি সবাই মাঝে জানে মধ্যে এটা, শুনলেন হ্যাঁ। যে এখান থেকে হাড়গোড় সত্যি। পাইছে, ওখান থেকে একদম। পেয়েছে, খুলি পাই, মিউজিয়ামে মুক্তিযুদ্ধ মিউজিয়ামে কিন্তু নিয়ে যায়। রাইট। আমরা হচ্ছে একদম বিজয়ের মাস, সুতরাং Right.